মাসুদ রানা সিরিজের গল্প হারানো আটলান্টিস পর্ব 4। চেম্বারের হলোগ্রাফিক ইমেজটা আবার আপনি তৈরি করতে পারবেন প্লিজ? চাহিবা মাত্র পাওয়া যাইবে, সকৌতুকে বলল কিং। কিবোর্ডে একটা কমান্ড টাইপ করলো দুটো, সঙ্গে সঙ্গে চেম্বারের ভেতরকার দেয়ালের ইমেজ আবার ফুটে উঠল। অচেনা বর্ণমালায় সাজানো কোনো লেখার অর্থ উদ্ধার করার প্রথম কৌশল ব্যঞ্জনবর্ণকে স্বরবর্ণ থেকে আলাদা করে ফেলা। ওগুলো আইডিয়া কিংবা বস্তুর প্রতিনিধিত্ব করছে বলে মনে হচ্ছে না, তাই আমি ধরে নিচ্ছি সংকেতগুলো বর্ণমালা আর ওগুলো শব্দের ধ্বনিকে রেকর্ড করে রেখেছে। তার আগে বলুন, প্রথম বর্ণমালা কোত্থেকে কিভাবে এলো? জানতে চাইল কিং। নিরেট প্রমাণের সত্যি সত্যিই ভারী অভাব, তবে বেশিরভাগ এপিগ্রাফিস্টের বিশ্বাস প্রথম প্রাচীন বর্ণমালার প্রচলন শুরু হয় যিশুর জন্মের 1500 থেকে 1700 বছর আগে জর্দান নদী আর ভূমধ্যসাগরের মাঝখানে কেইনান এবং উত্তর পশ্চিম সিরিয়ার ফ্যানিশনে। অনেক পরে গ্রহণ করে গ্রিকরা, উন্নতিও ঘটায়। কোত্থেকে শুরু করব আমরা? অত্যন্ত কঠিন প্রশ্ন, বলল শাহানা। নোটবুক খুলে চোখ বুলাচ্ছে। চেম্বারে পাওয়া লিপির সঙ্গে প্রাচীন অন্য কোনো লিপির বিন্দুমাত্র মিল খুঁজে পাইনি আমি। এটা খুবই আশ্চর্যজনক। হয়তো অস্পষ্ট একটু মিল আছে কেল্টিক অগম অ্যালফাবেটের সঙ্গে, তবে সেটার কোনো তাৎপর্য আছে বলে মনে হয় না। আরে, ভুলেই গিয়েছিলাম। শাহানার হাতে লাঠির মতো একটা শাফট ধরিয়ে দিল কিং। একদিকের মাথায় খুদে ক্যামেরা বসানো। বিনাস্তে এরই মধ্যে সংকেতগুলোকে একটা কোডে রূপান্তর করেছে। ক্যালকুলেশনে আমার তরফ থেকে আপনি যদি কোনো সাহায্য পেতে চান, ক্যামেরাটা শুধু সংকেত আর ওগুলোর সিকোয়েন্সের দিকে তাক করবেন। অমনি আমি একটা ডিসাইফার প্রোগ্রাম চালু করে দেব। গুড, বলল শাহানা। প্রথমে আলাদা সংকেতগুলোর একটা তালিকা বানাই, তারপর গুণি প্রতিটি কতবার ব্যবহার করা হয়েছে। সবশেষে দেখব ওগুলোকে শব্দে পরিণত করা যায় কিনা, যেমন দি আর এন্ড। আজকাল যেসব শব্দ না হলে চলে না, বেশিরভাগ প্রাচীন লিপিতে ছিলই না সেগুলো। ব্যঞ্জনবর্ণ ধরার আগে দেখতে চাই স্বরবর্ণগুলোকে চিহ্নিত করতে পারি কিনা। বিরতি বিশ্রাম ছাড়াই সারাটা দিন কাজ করলো ওরা। নুমা ভবনের ভেতরে রেস্তোরাঁ আছে, সেখান থেকে স্যান্ডউইচ ও সফট ড্রিঙ্কস আনালো কিং। শাহানার হতাশা ক্রমশ শুধু বাড়ছেই। সংকেতগুলোকে দেখে মনে হচ্ছে ডিসাইফার করা পানির মতো সহজ, অথচ 5টার সময় দেখা গেল জট ছাড়িয়ে অর্থ বের করার ক্ষেত্রে প্রায় কিছুই করতে পারেনি সে। নাম্বারিং সিস্টেম যেখানে এত সহজে ভাঙা গেল, সেখানে অ্যালফাবেট এত কঠিন লাগছে কেন? বিরক্ত হয়ে বিড়বিড় করছে সে। আমরা আবার কাল সকালে বসলে কেমন হয়? জানতে চাইল কিং। আমি ক্লান্ত নই। ক্লান্ত আমিও নই, বলল কিং। তবে কালকের দৃষ্টিটা হবে নতুন। তাছাড়া ভিনাসের ঘুম দরকার নেই, রাতে আমি তাকে লিপির পেছনে লাগিয়ে দেব। আশা করি সকালের মধ্যে কিছু একটা আইডিয়া নিশ্চয়ই দিতে পারবে সে। দেখা যাচ্ছে তর্কে আমি হারব। যাবার আগে ভিনাসকে ডেকে জেনে নেওয়া যাক স্টার সিস্টেম সম্পর্কে কি বলার আছে তার। ও হ্যাঁ। একটা ট্রান্সমিট বাটনে চাপ দিল কিং। ভেনাস, আছো নাকি? মনিটরে ভেনাসের অসন্তুষ্ট চেহারা ফুটে উঠল। আমার কাছে ফিরতে এত দেরি করলে কেন তোমরা? আমি প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। দুঃখিত ভেনাস, জবাব দিল কিং। আমরা একটু ব্যস্ত ছিলাম। প্রজেক্টে মাত্র কয়েক ঘন্টা ব্যয় করেছো তুমি, বলল শাহানা। এরই মধ্যে হাল ছেড়ে দিলে? আরে কি বলে, হাল ছেড়ে দিলাম কখন? ঝাঁজের সঙ্গে বলল ভিনাস। আমি তোমাদের সমস্যার সমাধান বের করে ফেলেছি। তাহলে শুরু করো, নির্দেশ দিল কিং। প্রথমে বলো তোমার উপসংহার কি? তুমি নিশ্চয়ই আশা করোনি গ্রহ তারাদের গতিবিধির হিসেবটা আমি নিজে করব। এটা তোমার প্রজেক্ট ভিনাস। কী কারণে আমি আমার চিপসকে খাটাবো কাজটা করাবার জন্য, হাতের কাছেই যখন আরেকটা কম্পিউটার রয়েছে? প্লিজ ভিনাস, কী আবিষ্কার করেছো বলো আমাদেরকে। প্রথম কথা হলো, মহাকাশে ভাসমান যে কোনো বস্তুর কোঅর্ডিনেশন পেতে হলে জটিল জ্যামিতিক পদ্ধতির সাহায্য নিতে হয়। অ্যাজিমাথ, অ্যাসেশন, ডিক্লিনেশন ইত্যাদি কিভাবে নির্ধারণ করেছি তার বর্ণনা দিয়ে আমি তোমাদের বিরক্তি উৎপাদন করব না। আমার সমস্যা ছিল চেম্বারের দেয়ালে খোদাই করা কোঅর্ডিনেটস কোথায় মাপযোগ করা হয়েছে জানা। অঙ্ক কষে অরিজিনাল সাইটগুলো বের করে ফেলি আমি, যেখানে বসে অবজারভাররা চাক্ষুষ করেছিল অল্প কয়েক মাইলের ভেতরে কোথাও। শনাক্ত করতে পারি সেই সব তারাগুলোকেও পার্থক্য পরিমাপের জন্য, যেগুলোকে দীর্ঘ বহু বছর ধরে ব্যবহার করেছে তারা। কালপুরুষ নক্ষত্রপুঞ্জের বলয়ে 3টে তারা সচল, লুব্ধক বসে আছে কালপুরুষের গোড়ালির কাছে অটল। এসব সংখ্যা হাতে নিয়ে ন্যাশনাল সায়েন্স সেন্টারের অ্যাস্ট্রোমেট্রি কম্পিউটারে টোকা দিই আমি।
তোমার লজ্জা হওয়া উচিত ভিনাস, তিরস্কার করলো নুমার কালো মানিক ল্যারি কিং। এভাবে তুমি অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কে হানা দিতে পারো না, ধরা পড়লে বিপদ হবে আমার। এনএসমির কম্পিউটার আমাকে খুব পছন্দ করে। সে কথা দিয়েছে আমি যে ইনকোয়ারি করেছি তার কোনো প্রমাণ সে রাখবে না, সব মুছে ফেলবে। আশা করি সে তার কথা রাখবে। অ্যাস্ট্রোমেট্রি আবার শুরু করলো ভিনাস। কি জানো তো, অ্যাস্ট্রোনমির সবচেয়ে পুরনো শাখা কাজ হলো তারাদের গতিবিধি নির্ণয়। বলে যাও। প্রথমে বলি এনএসসি কম্পিউটারকে কী কাজ দিই। চেম্বারটা যখন তৈরি হয় ওই সময় কালপুরুষ আর লুব্ধকের যে অবস্থান ছিল তার সঙ্গে ওগুলোর বর্তমান যুগের অবস্থানের পার্থক্য কতটুকু। তুমি চেম্বার তৈরির তারিখ জেনেছ? ফিসফিস করলো শাহানা, দম বন্ধ করে আছে। জেনেছি। চেম্বারটা ভুয়া কিছু নয় তো? জিজ্ঞেস করলো কিং। কি শুনতে হবে ভেবে ভয় পাচ্ছে। কলোরাডোর মাইনাররা ফার্স্ট ক্লাস অ্যাস্ট্রোনমার না হলে নয়। প্লিজ ভিনাস, মিনতি করলো শাহানা, বলো কবে তৈরি করা হয় চেম্বারটা? লিপিগুলো এবার কবে খোদাই করা হয় দেয়ালে? তোমাকে মনে রাখতে হবে আমার দেয়া হিসেব পুরোপুরি নিখুঁত হবে না, 1-150 বছর এদিক ওদিক হতে পারে। ওটা কয়েকশো বছরের পুরনো। তুমি বিশ্বাস করবে ধীরে ধীরে কথা বলছে ভিনাস, ইচ্ছে করে বাড়িয়ে তুলছে উত্তেজনা। যদি বলি 9000 বছর? কি বলছো তুমি? বলছি তোমার চেম্বারটা কলোরাডো পাথর ভেঙে তৈরি করা হয়েছে এই ধরো যিশুর জন্মের 7100 বছর আগে। যাওয়া আসায় 2400 মাইল পাড়ি দিতে হবে, কাজেই অন্তত 4 বার রিফুয়েলিং ছাড়া কোনো হেলিকপ্টারের পক্ষে কাজটা সম্ভব নয়। আর সাধারণ মাল্টি ইঞ্জিন একটা প্লেন ফুয়েলিং ছাড়া এই দূরত্ব পাড়ি দিতে পারলেও আগ্নেয়গিরি থাকায় দ্বীপটার কোথাও ল্যান্ড করতে পারবে না। দক্ষিণ আফ্রিকা, কেপটাউন। হেলিকপ্টারের মতো উঠতে নামতে পারে এমন একটা প্লেনই চার্টার করেছে ববি মুরল্যান্ড, বেল বোয়িং 609 এক্সিকিউটিভ টিল্ট রোটর। জর্জ রেডক্লিফকে নিয়ে ভোর 4টের সময় টেক অফ করলো সে। ক্রোজেট দ্বীপপুঞ্জের 1000 মাইলের মধ্যে নুমার কোনো রিসার্চ শিপ না থাকায় এছাড়া আর কোনো উপায় ছিল না। 30 মিনিট পর 12,000 ফুটে উঠে দক্ষিণ পূবে ঘুরে গেল টিল্ট রোটর। নিচে ভারত মহাসাগর, আদিগন্ত নীল আয়না। রেডক্লিফের হাতে দুটো চার্ট ধরিয়ে দিল মুরল্যান্ড। আপনি নেভিগেট করুন। সেন্ট পল দ্বীপটা কত বড়? 2.5 বর্গ মাইলের মতো। 3 ঘন্টা পর ভারত মহাসাগর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ঘন মেঘের আড়ালে। বাতাসের তীব্র আলোড়ন এড়াবার জন্য প্লেন নিয়ে আরও খানিক ওপরে উঠে এলো মুরল্যান্ড। তার বিস্ময়কর একটা যোগ্যতা হলো ঠিক 10 মিনিট ঘুমাতে পারা। চোখ মেলে ইনস্ট্রুমেন্ট চেক করবে, রেডক্লিফ বললে কোর্স অ্যাডজাস্ট করবে, তারপর আবার ঠিক 10 মিনিটের জন্য দিব্যি ঘুমিয়ে পড়বে। টিল্ট রোটর প্লেনে লেটেস্ট গ্লোবাল পজিশনিং সিস্টেম আছে, কাজে দ্বীপটাকে খুঁজে না পাওয়ার কোনো ভয় নেই। শেষবার চোখ মেলে ইনস্ট্রুমেন্ট চেক করে মুরল্যান্ড বলল, সেন্ট পল আর মাত্র 5 মাইল সামনে মিস্টার রেডক্লিফ। দ্বীপটার উপর উড়ে এসে চক্কর দিচ্ছে মুরল্যান্ড। সৈকত বা খোলা মাঠ বলে কিছু নেই। যেদিকে তাকাচ্ছে ওরা 360 ডিগ্রি খাড়া পাথরের ঢাল ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না। চোখ থেকে বিনকিউলার নামিয়ে রেডক্লিফ বললেন, দ্বীপ তো নয়, পাথরের স্তূপ। কোথায় ল্যান্ড করতে চাও শুনি? পাহাড়ের পশ্চিম গায়ে, ওই কার্নিসটায়। বলে প্লেন নিয়ে নিচে নামতে শুরু করলো মুরল্যান্ড, হেলিকপ্টারের মতো খাড়াভাবে। খুব বেশি হলে 100 ফুট লম্বা আর 20 ফুট চওড়া হবে কার্নিসটা। ওদের প্লেন যেন নধর একটা হাঁস, তা দেওয়ার জন্য ডিমের উপর আস্তে করে বসলো। থ্রটল টেনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল মুরল্যান্ড। নেমেছি। একগাল হেসে রেডক্লিফ জানতে চাইলেন, সন্দেহ ছিল নাকি? আমার এদিকে পাহাড়ের গা, আপনার ওদিকে? স্টারবোর্ড উইন্ডো দিয়ে এই প্রথম বাইরে তাকালেন রেডক্লিফ। তার দিকে দরজা থেকে মাত্র 4 ফুট দূরে কার্নিশের কিনারা। ঝপ করে খাড়া নেমে গেছে পাহাড়ের গা বেয়ে প্রায় 800 ফুট নিচে। রক্তশূন্য চেহারা নিয়ে মুরল্যান্ডের দিকে ফিরলেন তিনি। তোমরা যারা সারা বছর নানান অভিযানের মধ্যে থাকো তাদের বেঁচে থাকাটা সত্যি মিরাকল। আপনি বুঝতে পারছেন চেম্বারে পৌঁছতে হলে কোনো রুট ধরে এগোতে হবে? রানা জানিয়েছে জাহাজটার লগে লেখা ছিল কর্নেল আর তার বন্ধুরা পাহাড়ের প্রায় অর্ধেকটা ওঠার পর ফুটপাথটা দেখতে পায়। আমরা প্রায় সেই লেভেলেই রয়েছি। ঝর্ণাটা কোন দিকে? দক্ষিণে। আমরা পশ্চিমে রয়েছি। ধারণা করছি আধ মাইলটা খাটলেই পাথর দিয়ে বাঁধানো ফুটপাথটা পাওয়া যাব।
সার্ভাইভাল গিয়ার সহ ব্যাকপ্যাক নিয়ে রওনা হয়ে গেল ওরা। বৃষ্টির মধ্যে রেইনকোট পরতে হয়েছে ওদেরকে। সাবধানের মার নেই, বড় কয়েকটা বোল্ডারের সঙ্গে প্লেনটাকে বেঁধে রেখে এসেছে ওরা। এক কার্নিশ থেকে আরেক কার্নিশে, এই গুহা থেকে সেই গুহায়, এক ফাটল থেকে বেরিয়ে আরেক ফাটলে, দুপুর পর্যন্ত এভাবেই চলল। অবশেষে রেডক্লিফ খুঁজে পেলেন পাথর বসানো প্রাচীন ফুটপাথটা। তার লম্বা করা হাত অনুসরণ করে তাকালো মুরল্যান্ড। ফুটপাথের উপর ওগুলো কি বলুন তো? এক ধরনের বাঁধাকপি, বললেন রেডক্লিফ। এই কপি দিয়ে ঝাঝালো তেল হয়, রেঁধেও খাওয়া যায়। কি আশ্চর্য, এরকম একটা নির্জন দ্বীপে বাঁধাকপি কিভাবে বংশবিস্তার করে? কৃতিত্বটা নিশ্চয় পরাগের। বাতাসের ধাক্কায় পানির উপর দিয়ে দ্বীপে পৌঁছায়। ফুটপাথ ধরে কিছু দূর হাঁটার পর সামনে একটা বিরাট বোল্ডার পড়ল। চেম্বারটা বোধহয় এটার উল্টো দিকে, বলল মুরল্যান্ড। ভাবছি কতক্ষণ লাগবে আমাদের। এখানে আমি সন্ধ্যার পর থাকতে চাই না। চিন্তার কিছু নেই, গোলার্ধের যেদিকটায় রয়েছি এখনও আমরা 12 ঘন্টা দিনের আলো পাবো। এইমাত্র একটা কথা ভাবলাম আমি। কি কথা? জানতে চাইলেন রেডক্লিফ। 2000 মাইলের মধ্যে মানুষ বলতে শুধু আমরা দুজন। ঠিক, তুমি যদি এই নির্জন দ্বীপে নিজেকে মানুষ বলে চালাতে চাও, মেনে নিতেই হবে আমাকে। হাসলো মুরল্যান্ড, বলল, আমাকে বাদ দিলে থাকে মাত্র একজন। ভাবতে কেমন লাগছে? দারুণ রোমাঞ্চকর না? সত্যি ভয়ের ব্যাপার, রোমহর্ষক। বোল্ডারটাকে পাশ কাটিয়ে এসে ঢাল বেয়ে ওপরে উঠছে ওরা। 50 গজের মতো ওঠার পর ওদের সামনের ফুটপাতে আরেকটা বড় বোল্ডার দেখা গেল। ওটাকে পাশ কাটাতেই চোখে পড়ল চেম্বারে ঢোকার খিলান আকৃতির ফাঁক, 6 ফুট মতো উঁচু, 4 ফুট চওড়া। ঠিক যেমন বর্ণনা দিয়েছেন কর্নেল, বলল মোরল্যান্ড। আমাদের কারো ইউরেকা বলে চেঁচানো উচিত, বললেন রেডক্লিফ, বৃষ্টি আর বাতাসের অত্যাচার থেকে মুক্তি পেয়ে খুশি। পিঠ থেকে ব্যাকপ্যাক নামিয়ে রেইনকোট খুলে ফেললো ওরা। দুঢোক করে কফি খেয়ে ব্যাকপ্যাক থেকে টর্চ বের করলো। তারপর সাবধানে পা ফেলে পাহাড়ের ভেতর দিয়ে আরও গভীরে রওনা হলো। দেয়ালগুলো মসৃণ, মেঝে কোথাও উঁচু নিচু নয়। হঠাৎ করে টানেলটা চৌকো একটা চেম্বারে পৌঁছেছে। টর্চের আলোয় কিছু হাড় দেখা যাচ্ছে। একজোড়া পা, কোমরের হাড়, পাঁজরার মেরুদণ্ডের হাড়, লালচে চুলের আভাস সহ একটা খুলিও। ছেঁড়া কিছু কাপড়ের টুকরো এখনও হাড়ের সঙ্গে লেগে আছে। কে জানে বেচারা এখানে কিভাবে এলো, বিড়বিড় করলেন রেডক্লিফ। চেম্বারের চারদিকে আলো ফেলল মুরল্যান্ড। আগুন জ্বালার জন্য একটা গর্ত, কিছু অস্ত্র আর আসবাব দেখা গেল। সবই কাঠ আর লাভা পাথর দিয়ে হাতে তৈরি। একটা সিল মাছের চামড়া আর হাড়ের একটা স্তূপও রয়েছে উল্টো দিকের কোণে। যেন মনে হচ্ছে এই দ্বীপে আশ্রয় নিয়ে একজন নাবিক, জাহাজ চুরির শিকার। অদ্ভুত না? কর্নেলের কথা বলেনি? জিজ্ঞেস করলেন রেডক্লিফ। 1779 সালে বোম্বে নোঙর ফেলেছিল এখানে। এই লোকটা সম্ভবত তার পরে এখানে আসে। দেয়ালে আলো ফেলে মুরল্যান্ড দেখল টেলরের চেম্বারের মতো এখানেও খোদাই করা লিপি রয়েছে। ছোট্ট একটা বেদির ওপর আলো পড়ল। সন্দেহ নেই এটার ওপর থেকে অবসিডিয়ান খুলিটা তুলে নিয়ে যায় ব্রিটিশ কর্নেল। টর্চের আলোয় আরও দেখা গেল চেম্বারের একদিকের ছাদ ধসে পড়েছে। পাথরের স্তূপ ঢেকে রেখেছে সেদিকের পুরো দেয়াল। ভাবছি ওই স্তূপের ওদিকে কি আছে? আরেকটা দেয়াল? মাথা চুলকালেন রেডক্লিফ। অসম্ভব নয়। ঝুঁকলো মুরল্যান্ড। 3-4 কেজি ওজনের একটা পাথর তুলল। একটু হেঁটে এসে ফাঁকা জায়গায় রাখলো সেটাকে। নিন, শুরু করুন। 1 ঘন্টা বিরতিহীন খাটনির পর একটা প্যাসেজ বের করলো ওরা। ক্রল করে ওপারে যাওয়া যাবে। আকারে ছোট হওয়ায় প্রথমে ঢুকলেন রেডক্লিফ। প্যাসেজ হয়ে আরেকটা চেম্বারে ঢুকে সিধে হলো ওরা। এটার দেয়ালে কোনো লিপি খোদাই করা না থাকলেও সামনের দৃশ্যটা অভিভূত করে ফেললো ওদেরকে। মমি করা 20টা মূর্তি পাথর কেটে তৈরি করা চেয়ারে শির দ্বারা খাড়া করে বসে আছে। দুটো মূর্তি প্রবেশ পথের দিকে মুখ করে আছে। তারা বসেছে উঁচু একটা মঞ্চে। এই জায়গাটা কি বলো তো? আমরা একটা সমাধির ভেতরে রয়েছি, ফিসফিস করলো মুরল্যান্ড। অত্যন্ত প্রাচীন, অন্তত কাপড় দেখে তাই মনে হচ্ছে। পরবর্তী 5 ঘন্টা ক্যামেরার সাহায্যে চেম্বার দুটোর প্রতি ইঞ্চির ছবি তুলল মুরল্যান্ড। আর চোখের সামনে যা কিছু দেখতে পেলেন ছোট একটা টেপ রেকর্ডারে তার বর্ণনা রেকর্ড করলেন রেডক্লিফ। কাজটা শেষ হলো বিকেলে। গুহা ছেড়ে বেরিয়ে আসার আগে নিজেদের তৈরি প্যাসেজটা পাথর দিয়ে আবার বন্ধ করতে ভুলল না। বৃষ্টি থেমে গেছে। ব্যাকপ্যাক পিঠে নিয়ে টিল্ট রোটারের কাছে ফিরছে ওরা। ঢাল বেয়ে অনেকটা নামতে হলো, তবে শেষ 50 গজ চড়াই।
প্লেন যখন মাত্র 30 গজ দূরে, হঠাৎ ওটা থেকে কমলা রঙের একটা শিখা লাফিয়ে উঠল আকাশে। বিস্ফোরণের আওয়াজটা পটকা ফাটার মতো, যেন টিনের কৌটার ভেতর ফেটেছে। দুজনেই অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে প্লেনটাকে পুড়ে যেতে দেখছে। অসম্ভব নয়? জিজ্ঞেস করলেন রেডক্লিফ। কোথাও কোনো বোট নেই, জায়গা নেই আরেকটা প্লেন ল্যান্ড করার। প্লেনে বোমা রেখে পালিয়ে যাবে আমাদের চোখকে ফাঁকি দিয়ে? এ স্রেফ সম্ভব নয় মোরল্যান্ড। বোমাটা প্লেনে রাখা হয়েছিল কেপটাউনে আমরা টেক অফ করার আগে, বলল মোরল্যান্ড, তার কণ্ঠস্বর বরফের মতো। ফাটার ব্যবস্থা করা হয়েছিল রিটার্ন ট্রিপে। আমরা ঘন্টার পর ঘন্টা চেম্বারে অতক্ষণ ওখানে ছিলাম বলেই এখনও বেঁচে আছি। যারাই খুনি হোক, তারা ধরে নিয়েছিল আমরা এমন কিছু পাবো না যে 1 কি 2 ঘন্টার বেশি থাকতে হবে ওখানে। তাই তারা 4 ঘন্টা এগিয়ে ডেটোনেটর সেট করেছিল। জাহাজ ডুবির ওই নাবিকের পর চেম্বারটা কেউ দেখেছে বলে বিশ্বাস হয় না। অন্তত টেলোরাইডের বন্ধুরা দেখেনি। দেখলে প্রথম চেম্বারটা নিশ্চয়ই ধ্বংস করত। আমরা যে সেন্ট পলে আসছি এই ইনফরমেশনটা কেউ ফাঁস করে দিয়েছে, অর্থাৎ আমরাই পথ দেখিয়েছি তাদেরকে। এখন শুধু সময়ের ব্যাপার মাত্র, প্রথম চেম্বারের লিপিগুলো পরীক্ষা করতে আসবে তারা। এক মুহূর্ত চিন্তা করলেন রেডক্লিফ। আমাদের বিপদ সম্পর্কে অ্যাডমিরালকে জানানো দরকার। কোডে জানান, পরামর্শ দিল মোরল্যান্ড। এরা ধুরন্ধর মক্কেল মিস্টার রেডক্লিফ, স্যাটেলাইট আলাপে কান পেতে আছে। আমরা এতক্ষণে ভারত মহাসাগরে মাছিদের পেটে চলে গেছি, এটাই তাদেরকে ভাবতে দেওয়া উচিত। স্যাটেলাইট ফোন বের করলেন রেডক্লিফ। অ্যাডমিরালের রেস্কিউ পার্টির আগে যদি তারা চলে আসে, জানতে চাইলেন তিনি। আসুন, পাথর ছোড়ায় অভ্যস্ত হয়ে নেই। অস্ত্র বলতে আর কিছু তো নেই আমাদের। অ্যান্টার্কটিকা নুমার রিসার্চ শিপ পোলার হোয়াইট বিজ্ঞানীদের নিয়ে ওয়েডেল সি থেকে বেরিয়ে আসছে। এই সময় ডিরেক্টর জর্জ হ্যামিল্টনের একটা মেসেজ রিসিভ করলো ক্যাপ্টেন ফার্দিনান্দ কক। নোঙর ফেলে অপেক্ষা করো, একজন প্যাসেঞ্জার আসছে। 3 দিন পর খুব সকালবেলা কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো একটা হেলিকপ্টার। পোলার হোয়াইটের ল্যান্ডিং প্যাডে নামলো ওটা। ব্রিফকেস আর শোল্ডার ব্যাগ নিয়ে কার্গো ডোর থেকে লাফ দিল এক লোক, ঘুরে পাইলটের উদ্দেশ্যে হাত নাড়ল। রোটরের গতি বেড়ে গেল, যান্ত্রিক ফোরিংটাকে নিয়ে আবার আকাশে উঠল পাইলট। ইতিমধ্যে পোলার হোয়াইটের ব্রিজে পৌঁছে গেছে আগন্তুক। হাই ফর্দি, ক্যাপ্টেনকে বলল সে। অনেকদিন পর দেখা হলো, তাই না? ও গড, রানা তুমি কোত্থেকে বলো তো? নুমার প্লেনে করে একটা জাপানি রিসার্চ বেজের এয়ার স্ট্রিপে আসি। ওরা একটা হেলিকপ্টারে করে এখানে পৌঁছে দিল। এই ঠান্ডা নরকে আসার কারণ? উপকূল থেকে খানিক দূরে ছোট একটা সার্চ প্রজেক্ট। অ্যাডমিরালের মেসেজ পেয়ে বুঝে নিয়েছি আজ তিনি কিছু লুকিয়ে রেখেছেন। আমাকে জানাননি যে তুমি আসছো। না জানাবার কারণ আছে। চার্ট টেবিলে ব্রিফকেসটা রাখলো রানা, খুলল। তারপর এক সিট কোঅর্ডিনেট লেখা একটা কাগজ দিল ক্যাপ্টেন কককে। এটা আমাদের গন্তব্য। কাগজটার উপর চোখ বুলিয়ে নটিক্যাল চার্ট দেখল ক্যাপ্টেন। স্টিফেনসন বে, শান্ত কণ্ঠে বলল সে। কাছেই, ক্যাম্প কোস্টে, হবস্দ্বীপ থেকে বেশি দূরে নয়। তবে তেমন কিছু নেই ওদিকটায়, একদম ফাঁকা জায়গা। কি খুঁজছো তুমি রানা? পরিত্যক্ত একটা জাহাজ। কয়লার মতো কালো মেঘের নিচে স্টিফেনসন বে, ভয়ালো দর্শন, বরফে মোড়া ধুধু সাগর। বাতাস কামড় দিচ্ছে ইল মাছের সূচালো দাঁতের মতো। রানা ভাবছে মহাদেশটার তীরে পৌঁছতে হলে কতটুকু শারীরিক ধকল পোহাতে হবে। তারপরই রক্তে অ্যাড্রেনালিনের মাত্রা বাড়তে শুরু করলো, কারণ কল্পনার চোখে দেখতে পাচ্ছে একটা জাহাজ আবিষ্কার করেছে ও 1858 সালের পর থেকে, যেটার ডেকে কারো পা পড়েনি। এখনও কি আছে সেটা ওখানে, ভাবছে রানা। প্রায় 150 বছর আগে লিলিয়ানা আর তার স্বামী যেমনটি দেখেছিল, নাকি বরফে চাপে ভেঙে গেছে, এখন আর সেটার কোনো অস্তিত্বই নেই। ব্রিজে ফিরে এসে রানা দেখল চোখে বিনকিউলার তুলে আইসব্রেকারের পেছন দিকে তাকিয়ে রয়েছে ক্যাপ্টেন কক। তুমি খুঁজছো নাকি? জিজ্ঞেস করলো ও। ইউবোট, শুকনো গলায় জবাব দিল কক। রানা ধরে নিল ক্যাপ্টেন ঠাট্টা করছে। সাগরের এদিকটায় খুব বেশি সাবমেরিন আসার কথা নয়, মাত্র একটা। বিনকিউলারটা চেপে চোখে ধরে রেখেছে ক্যাপ্টেন। U-2015। 10 দিন আগে জাহাজের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল, সেই থেকে ওটা আমাদের পিছু ছাড়ছে না। এখনও রানা নিশ্চিত নয় ঠিক শুনেছি কিনা। তুমি সিরিয়াস ফার্দি? অবশেষে গ্লাস জোড়া চোখ থেকে নামালো ক্যাপ্টেন। হ্যাঁ, সিরিয়াস। এরপর কি ঘটেছিল, কিভাবে চিনতে পারলো ইত্যাদি বলল রানাকে।
জিজ্ঞেস করো না এত বছর ধরে ওটা টিকে আছে কিভাবে। সবশেষে বলল সে, কিংবা আমাদের এই জাহাজকে কী কারণে অনুসরণ করছে। এসব প্রশ্নের জবাব আমার জানা নেই। ক্যাপ্টেন ককের সঙ্গে অন্তত 4টে প্রজেক্টে কাজ করেছে রানা। মানুষ হিসেবে অত্যন্ত দায়িত্ববান বলে জানি তাকে, যার রেকর্ডে কালো কালির দাগ নেই। সত্যিই তো, এত বছর পরে দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার নাৎসিদের একটা সাবমেরিন। জানি তুমি কি ভাবছো, রানাকে বাধা দিয়ে বলল কক। তবে আমি ব্যাপারটা প্রমাণ করতে পারবো। জাহাজে একজন সাংবাদিক আছেন, গ্লোরিয়া ফ্যাশন। সংঘর্ষটা যখন ঘটতে যাচ্ছিল তিনি তখনই ওটার ফটো তুলেছেন। রানা চিন্তিত। ওর মাথার পেছন দিকে একটা সতর্কীকরণ আলো জ্বলে উঠেছে। যদিও ফোর্থ এম্পায়ারের খুনিদের সঙ্গে একটা অ্যান্টিক ইউবোটের সম্পর্ক আছে, এটা স্রেফ অবাস্তব বলে মনে হয়। অ্যাডমিরালকে ব্রিফ করো, নির্দেশ দিল রানা। বলো আমাদের সাহায্য দরকার হতে পারে। ওটাকে নিয়ে একটু লুকোচুরি খেলবো, জিজ্ঞেস করলো কক। মাথা নাড়ল রানা। ভৌতিক সাপকে অপেক্ষা করতে হবে ফর্দি। দ্য বোম্বেকে খুঁজে বের করাটা আমাদের প্রথম কাজ। ওটার নাম দ্য বোম্বে? মাথা ঝাঁকালো রানা। 1779 সালে নিখোঁজ একটা ইস্ট ইন্ডিয়াম্যান। তোমার ধারণা তীর বরাবর কোথাও বরফে আটকে আছে জাহাজটা? ক্যাপ্টেনের গলায় সন্দেহ। হ্যাঁ। নুমার জন্য গুরুত্বপূর্ণ কি থাকতে পারে ওটায়? প্রাচীন একটা ধাঁধার উত্তর। একটা দীর্ঘশ্বাস চাপল ক্যাপ্টেন কক। আইসপ্যাকের কতটা ভেতরে যেতে বলো তুমি? ক্যাপ্টেনের হাতে এক টুকরো কাগজ গুজে দিল রানা। পোলার হোয়াইটকে তুমি ঠিক এই পজিশনে নিয়ে যেতে পারলে খুশি হই আমি। কাগজটার উপর চোখ রেখে ক্যাপ্টেন বলল, এই অক্ষাংশ আর দ্রাঘিমাংশে বহুদিন যাই না আমরা। তবে তুমি যখন বলছো যতটা পারা যায় কাছাকাছি পৌঁছাবার চেষ্টা করব। জানতে পারি এই সংখ্যাগুলো কোথায় পেয়েছো তুমি? সি হর্স নামে একটা ওয়েল শিপের লক থেকে। সি হর্স বহু যুগ আগে ইন্ডিয়াম্যানকে আবিষ্কার করেছিল। পোলার হোয়াইট আইসপ্যাকে ঢুকে পড়েছে। প্রথম 1 মাইল 1 ফুটের বেশি পুরু নয় বরফ। প্রকাণ্ড বউ অনায়াসে বরফ ভেঙে এগিয়ে চলল। কিন্তু যতই তীরের দিকে এগোলো জাহাজ, ধীরে ধীরে ততই ফুলে উঠতে দেখা গেল প্যাককে 3 থেকে 4 ফুট পুরু। থামাও জাহাজ, পিছু হটো, তারপর আবার এগিয়ে বরফের গায়ে গুঁতো মারো। প্রতি ধাক্কায় 50 ফুটি ফাটল তৈরি হয়। ওইটুকু সহজেই এগোনো যায়। তারপর আবার পিছু হটে মারো ধাক্কা। বরফে গুঁতো মারার দৃশ্যটা ক্যাপ্টেন কক দেখছে না। উঁচু একটা চেয়ারে বসে জাহাজের ডেপথ সাউন্ডারের দিকে তাকিয়ে রয়েছে সে। যন্ত্রটা থেকে সনিক সিগন্যাল পাঠানো হয় সাগরের মেঝেতে। সেটা ফিরে এলে সিবেড আর জাহাজের মাঝখানের দূরত্ব মাপা যায়। কয়েক ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে রানা, চোখে বিনকিউলার। তটরেখার ঠিক পেছনে বরফের প্রাচীরগুলো 200 ফুট উঁচু, তারপর বিস্তীর্ণ সমতল এলাকা, যেন চওড়া একটা মালভূমি। প্রাচীরগুলোর গোড়ায় চোখ বোলাচ্ছে রানা, দেখছে বরফে আটকা পড়া বোম্বের কোনো আভাস পাওয়া যায় কিনা। মিস্টার রানা, ঘাড় ফেরালো রানা। শিশুসুলভ সরল হাসিতে উদ্ভাসিত একটা মুখ, শরীরটা নাদুস নুদুস। ইয়েস, জিজ্ঞেস করলো রানা। আমি কেনেথ হোপ, চিফ সায়েন্টিস্ট। হেলে দুলে সামনে এসে হাত বাড়ালেন ভদ্রলোক। এবং গ্লেসিওলজিস্ট। আপনার সঙ্গে আমিও যেতে চাইছি, স্বেচ্ছাসেবক হিসেবে। কাজটা বিপজ্জনক, বলল রানা। আমি কাউকে সঙ্গে নিতে চাইছি না। বরফ সম্পর্কে জানি এমন একজন সঙ্গে থাকলে আপনার বিপদের ঝুঁকি 50% কমে যাবে। হাসছেন হোপ। প্রকাণ্ড ভুঁড়িতে হাত বোলালেন। গায়ে জোরও আছে, প্রয়োজনে আপনাকে ঘাড়ে তুলে ফিরিয়ে আনতে পারবো। হেসে ফেলল রানা। সাগরের তলা উঠে আসছে, ঘোষণার সুরে বলল ক্যাপ্টেন। ইঞ্জিন রুমকে ডাকলো সে। অল স্টপ চিফ, আমরা আর সামনে যাব না। রানার দিকে চোখ ফেরালো। তোমার দেয়া অক্ষাংশ আর দ্রাঘিমায় দাঁড়িয়ে আছি আমরা। ধন্যবাদ ফার্দি। 1858 সালের শীতে মোটামুটি এই স্পটে আটকা পড়েছিল সি হর্স। ব্রিজ উইন্ডোর সামনে দাঁড়িয়ে জাহাজ থেকে তীর পর্যন্ত বিছিয়ে থাকা বরফের দিকে তাকিয়ে আছেন কেনেথ হোপ। আমার হিসেবে 2 মাইল। চঞ্চল বাতাস এটুকু ঘুরে আসা আমাদের শরীরের উপকারে লাগবে। ব্রিজে ঢুকে সোজা রানার দিকে এগিয়ে এলো গ্লোরিয়া ফ্যাশন। শুনলাম আপনি মাসুদ রানা, নুমার স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর। মেয়েটার সপ্রতিভ ভাবটা ভালো লাগলো রানার। মৃদু হাসলো ও। আর আপনি নিশ্চয়ই গ্লোরিয়া ফ্যাশন, সম্ভবত আইস এক্সপিডিশন নিয়ে ফটো ফিচার লিখছেন। ক্যাপ্টেনের কাছ থেকে আপনার সম্পর্কে শুনেছি আমি। এই কাজটা শেষ হলে আমি কি আপনার ইন্টারভিউ নিতে পারবো? দুঃখিত, আমি আসলে সময় পাবো না। এড়িয়ে গেল রানা। ঘাড় ফিরিয়ে ক্যাপ্টেনের দিকে তাকালো। আমরা বোধহয় সাবমেরিনটাকে আইসফিল্ডের কিনারায় ফেলে এসেছি। হ্যাঁ তাই, বলল কক। তা না হলে ওটা আমাদেরকে বরফের তলা দিয়ে ফলো করছে।
স্বেচ্ছাসেবকরা আপনার জন্য তৈরি, রানাকে জানালো ফার্স্ট অফিসার। গ্যাংওয়ে নিচু করা হলো। একজন ক্রু 3টে স্লেজ নামালো বরফে। তার মধ্যে একটাই রয়েছে তারপুলিনে ঢাকা বরফ কাটার টুলস, বাকি দুটোই রয়েছে প্রচুর রশি। আর্টিফ্যাক্ট পাওয়া গেলে বাধার কাজে লাগবে। 1 ফুট গভীর তুষারে দাঁড়িয়ে ক্যাপ্টেনের দিকে মুখ তুলল রানা। স্লেজ 3টে কেন? ইঙ্গিতে এক লোককে দেখালো ক্যাপ্টেন। মানুষ না বলে তাকে দৈত্য বলাই ভালো। জাহাজের 3rd অফিসারও তোমাদের সঙ্গে যাচ্ছে, ড্যান মার্ফি। ওকে দেখলে পোলার বিয়ারও যান হাতে নিয়ে পালাবে। গ্ল্যাড টু মিট ইউ। কুচকুচে কালো দাড়ির ভেতর থেকে গুম গুম করে উঠল মার্ফি। নাভি পর্যন্ত নেমে এসেছে ওগুলো। মি টু, বলল রানা। তবে আমার জানা মতে অ্যান্টার্কটিকায় কোনো পোলার বিয়ার নেই। না থাকুক, আমি তো আছি। চোখ গরম করে তাকালো ড্যান রানার দিকে। আমাকে সঙ্গে না নিলে কামড়ে দেবো বলে দিচ্ছি। অন্য আরও কত রকম বিপদ আছে, আপনি একাই সব মচা লুটতে চান নাকি? রানা আর কিছু বলল না, মুচকি হেসে রওনা হয়ে গেল। বরফের মাঠ উঁচু নিচু হলেও প্রায় মসৃণই বলা যায়। কোনো ঘটনা ছাড়াই দ্রুত এগুচ্ছে দলটা। কয়েকটা আইস রিজ আর দুটো আইসবার্গ সামনে পড়ল, ফলে ঘুরে এগোতে হলো ওদেরকে। পাখির পালকের মতো নরম তুষারের ওপর দিয়ে হাঁটতে ওদের কোনো সমস্যা হচ্ছে না। সবার সামনে রয়েছেন কেনেথ হোপ। এগোবার সময় বরফের মতিগতি বোঝার চেষ্টা করছেন। বিশেষ করে লক্ষ্য রাখছেন কোথাও কোনো গর্ত বা ফাটল আছে কিনা। তিনি স্লেজের বোঝা বহন করছেন না, কারণ বরফ টেস্ট করার জন্য স্বাধীনভাবে নড়াচড়া করার সুযোগ থাকা দরকার তার। তারপর রয়েছে রানা, একজোড়া স্কির ওপর একটা স্লেজ টেনে আনছে, কাঁধের সঙ্গে স্ট্র্যাপ দিয়ে আটকানো। সবার পেছনে রয়েছে ড্যান মার্ফি, দুটো স্লেজকে এমনভাবে টেনে আনছে যেন খেলনা ওগুলো। অনেক আগেই দিগন্তে মেঘ জমেছিল, হঠাৎ সেটা উঠে এসে গোটা আকাশ ঢেকে দিতে শুরু করলো। সেই সঙ্গে আরম্ভ হলো হালকা তুষারপাত। আবহাওয়ার এই পরিবর্তন গ্রাহ্য না করে এগিয়ে চলেছে দলটা। অনেকটা দূরে বরফমুক্ত হানসেন মাউন্টেন দেখতে পাচ্ছে রানা। বরফের প্রাচীরগুলো আরও অনেক কাছে। সেগুলোর গোড়ায় চোখ বুলিয়ে জাহাজের কোনো আকৃতি, কোনো গাঢ় ছায়া কিছুই দেখতে পাচ্ছে না ওরা, তবু এগোচ্ছে। আর যতই এগোচ্ছে ততই উঁচু দেখাচ্ছে বরফ প্রাচীরগুলোকে। 1 ঘন্টা পর বরফের পুরু চাদর পার হয়ে প্রাচীরগুলোর গোড়ায় পৌঁছলো দলটা। চোখে বিনকি উলাট। জাহাজ থেকে ওদেরকে দেখছে ক্যাপ্টেন কক। স্যাটেলাইট ফোনটা তুলে একটা নম্বরে ডায়াল করলো সে। অপর প্রান্ত থেকে সঙ্গে সঙ্গে সাড়া দিলেন অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন। তীরে পৌঁছে এইমাত্র সার্চ শুরু করলো ওরা, অ্যাডমিরাল। ধন্যবাদ ফার্দি, বললেন হ্যামিল্টন। ফিরলে রিপোর্ট করবে আমাকে। অন্য একটা ব্যাপার অ্যাডমিরাল, এখানে অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার সংক্ষেপে দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার ইউবোটের আকস্মিক আবির্ভাব আর উদ্ভট আচরণ সম্পর্কে জানালো। সে থামার পর অন্য প্রান্তে প্রত্যাশিত নীরবতা নেমে এলো। ব্যাপারটা হজম করতে সময় নিচ্ছেন নুমার চিফ। অবশেষে কঠিন সুরে বললেন তিনি, ঠিক আছে, যা করার করছি আমি। 3 জন 3 দিকে তল্লাশি চালাতে গিয়েছিল ওরা। রদভয়ে ফিরে এসে কেনেথ হোপ দেখলেন একা শুধু ড্যান মার্ফি দাঁড়িয়ে রয়েছে। না, বরফে এমন কিছু দেখলাম না যেটার সঙ্গে কোনো জাহাজের মিল পাওয়া যায়। মাথা নাড়ল মার্ফি। আমিও হতাশ। তার পকেটের ভেতর শিপ 2 শোর রেডিওটা ঘরঘর করে উঠল। সেটটা বের করলো সে। ইয়েস ক্যাপ্টেন। আকাশের অবস্থা বিশেষ সুবিধার মনে হচ্ছে না, বলল ক্যাপ্টেন কক। যত তাড়াতাড়ি সম্ভব জাহাজে ফিরে এসো তোমরা। ইয়েস স্যার, একটু পরেই দেখা হবে। রেডিওটা পকেটে ভরে রাখলো মার্ফি। তারপর উত্তর দিকে তাকিয়ে বরফ ঢাকা প্রান্ত ছাড়া আর কিছু দেখল না। আপনি মিস্টার রানাকে কোথায় রেখে এলেন? হঠাৎ উদ্বিগ্ন হয়ে শিরদাঁড়া খাড়া করলেন হোপ। পাঁচিলে একটা ফাটল পেয়ে সেটার ভেতর ঢুকলেন তিনি। আমি ভেবেছি ভেতরটা দেখে বেরিয়ে আসবেন, পিছু নেবেন আমার। ঠিক আছে, দেখছি আমি। পায়ের ছাপ অনুসরণ করে বরফ প্রাচীরের কাছে ফিরে এলেন হোপ, কিন্তু এদিক সেদিক অনেক খুঁজেও ফাটলটা খুঁজে পাচ্ছেন না। তুষারপাত আর বাতাসের গতি বেড়ে যাওয়ায় পায়ের ছাপ মুছে গেছে। এই যে মিস্টার হোপ, এদিকে। রানার ডাকটা শুনতে পেলেও বরফ প্রাচীরের সাদা মুখ ছাড়া আর কিছুই প্রথমে তিনি দেখতে পেলেন না। তারপর দেয়ালের গায়ে একটা ফাটলের ভেতর নীলচে সবুজ পার্কার আস্তিন নড়তে দেখলেন। দ্রুত সেদিকে এগোলেন তিনি। ফাটলটার ভেতর উকি দিলেন হোপ। শেষ মাথায় কাঠের একটা কাঠামোর সামনে দাঁড়িয়ে রয়েছে রানা। মুখটা উদ্ভাসিত হয়ে আছে উজ্জ্বল হাসিতে। কাঠামোটা খুঁটিয়ে দেখলেন হোপ। পুরনো দিনের একটা সেইলিং শিপের পেছনের অংশ বলে মনে হচ্ছে। খবর পেয়ে স্লেজগুলো নিয়ে ফাটলটার কাছে চলে এলো মার্ফি। তার কাছ থেকে রেডিও সেটটা চেয়ে নিয়ে ক্যাপ্টেন কককে সুখবরটা দিল রানা। তারপর অভয় দিয়ে বলল ফাটলের ভেতর ঝড় ওদের কোনো ক্ষতি করতে পারবে না।
সময় নষ্ট না করে তিনজনই ওরা যন্ত্রপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বরফ ভাঙার কাজে। 34 মিনিট পর কাঠের ধাপ বেয়ে খানিকটা নামলো মার্ফি। ঘোষণা করলো, আমি একটা প্রবেশপথ পেয়েছি জেন্টলম্যান। তাড়াতাড়ি এগিয়ে এসে কালো গর্তটার দিকে তাকালো রানা। তারপর কিনারায় বসে গর্তের ভেতর পা নামিয়ে দিল। 4 ফুট নিচের ডেকে ঘষা খাচ্ছে বুট। সন্দেহ নেই জাহাজের গ্যালি এটা। ওকে দিয়ে নিচে তাকালো ও। কিছু দেখতে পাচ্ছেন? হোপ উত্তেজিত। বরফে মোড়া একটা স্টোভ, জবাব দিল রানা। আপনারা আলো নিয়ে আসুন। আলো জ্বালা হলো। জায়গাটা দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। গর্ত দিয়ে নিচে নামলো ওরা। গ্যালিটাকে দেখে মনে হলো কখনো ব্যবহার করা হয়নি। ওভেনের ফায়ার ডোর খুলল রানা, কিন্তু ভেতরে কোনো ছাই দেখল না। শেলফগুলো সব খালি, বলল মার্ফি। কাগজ, ক্যান, গ্লাস সব মনে হয় খেয়ে ফেলেছে। আমরা কি বিশেষ কিছু খুঁজছি? জানতে চাইলেন হোপ। হোল্ডের ভেতর একটা স্টোর রুম, বলল রানা, ক্যাপ্টেনের কেবিনের নিচে। তাহলে প্রথমে নিচে নামার প্যাসেজ খুঁজতে হবে। একটা দরজা দিয়ে ডাইনিং রুমে ঢুকলো রানা। টেবিল চেয়ারে 1 ইঞ্চি পুরো বরফ জমেছে। ডাইনিং টেবিলের মাঝখানে টি সেট দেখা যাচ্ছে। এখানে কোনো লাশ নেই। ধীরে ধীরে নিঃশ্বাস ছেড়ে বললেন হোপ। সবাই তারা যে যার কেবিনে মারা গেছে, বলল রানা, অনাহার, স্কার্ভি আর হাইপোথার্মিয়ায়। এখান থেকে কোথায় যাব আমরা? মার্ফি জানতে চাইল। ডাইনিং টেবিলের পাশে দরজাটা দেখালো রানা। বাইরে বেরোলেই একটা প্যাসেজওয়ে পাবো, নিচের ডেকে নেমে গেছে। 200 বছরের পুরনো একটা জাহাজের কোথায় কি আছে তা আপনি জানলেন কিভাবে? ইস্ট ইন্ডিয়া ম্যানের ড্রয়িং আর পুরনো প্ল্যান স্টাডি করেছি। একটা মই বেয়ে নিচে নামলো ওরা। ধাপগুলোয় বরফ জমে আছে। পথ দেখিয়ে ওদেরকে জাহাজের সামনের দিকটায় নিয়ে এলো রানা। পাশ কাটালো পুরনো কামানটাকে। ঝকঝকে ভাব দেখে একদম নতুন লাগছে। লিলিয়ানা আর সি হর্সের ক্রুরা ঠিক যেভাবে রেখে গেছে। শরীরের শিরায় শিরায় উত্তেজনা নিয়ে স্টোররুমের ভেতরে ঢুকলো রানা। হাতের আলোটা চারদিকে ঘোরালো। 1858 সালে শেষবার যেমন দেখা গেছে, প্যাকিং ক্রেটগুলো ঠিক তেমনই আছে। 2টো বাক্স ডেকে বসানো, ঢাকনি খোলা। দরজার পেছনে তামার একটা পাত্র কাঁচ হয়ে পড়ে রয়েছে। সি হর্সের লোকজন তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় গড়িয়ে ওদিকে চলে গেছে ওটা। বাক্স দুটো অত্যন্ত যত্নের সঙ্গে মূর্তিগুলো বের করে বরফ মোড়া মেঝেতে রাখছে রানা। বেশিরভাগই সাধারণ পশুর মূর্তি, কুকুর, বিড়াল, গরু, ছাগল, সিংহ। তবে এমন কিছু জীবজন্তুর স্কাল্পচারও রয়েছে জীবনে কখনো দেখেনিও। কিছু মূর্তি তামার, কিছু ব্রোঞ্জের। মানুষের মূর্তিও আছে, বেশিরভাগ লম্বা আর ঢোলা পোশাক পরা মেয়েদের। তাদের পায়ে অদ্ভুত দর্শন জুতো, প্রায় সবার চুলই কোমর পর্যন্ত লম্বা। বাক্সগুলোর একদম নিচে প্রচুর তামার চাকতি পাওয়া গেল। ডায়ামিটারে 5 ইঞ্চি, আধ ইঞ্চি পুরো। চাকতিগুলোর 2 পিঠে 60টা সংকেত দেখা যাচ্ছে। এই সংকেতগুলোই প্যারাডাইস মাইনের চেম্বারে দেখেছে বলে চিনতে পারল রানা। চাকতির মাঝখানে একদিকে একটা পুরুষকে দেখা যাচ্ছে, আরেকদিকে এক মহিলাকে। লোকটার মাথায় টোপর আকৃতির হ্যাট, সেটা একপাশে খানিকটা ভাঁজ করা। ধাতব একটা বর্ম পড়ে আছে বুকে, তার উপর ফতুয়া ধরনের পরিচ্ছদ। কোমরের নিচে স্কার্টটা খাটো। লোকটা বসে আছে একটা ঘোড়ার পিঠে, যেটার মাথায় একটা শিং। লোকটার হাতের চওড়া তলোয়ার মাথার উপর খাড়া করে ধরা, হাঁ করা একটা দৈত্যাকার গিরগিটির গলা কাটতে উদ্যত। চাকতির উল্টো দিকে মহিলাটিও একই পোশাক পরে আছে, তবে তার শরীরে প্রচুর অলংকার। দেখে মনে হলো ঝিনুক আর পুঁতির মালা। সেও এক শিং বিশিষ্ট একটা ঘোড়ার পিঠে বসে আছে, তবে তলোয়ারের বদলে তার হাতে একটা বল্লম রয়েছে। আঘাত করতে যাচ্ছে একটা খড়গদন্ত বাঘকে। ওটা এমন একটা পশু কয়েক হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। অন্য কোনো সময়ে অন্য কোনো জায়গায় চলে গেল রানার মনটা। অস্পষ্ট আর ঝাপসা, কিনারাগুলো কুয়াশা দিয়ে মোড়া। একটা চাকতি হাতে নিয়ে যারা এটা তৈরি করেছে, অনুভূতির সাহায্যে তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপনের চেষ্টা করলো ও। কিন্তু কল্পনার রথে চড়ে অতীত অবলোকন ওর কাজ নয়। ও এখনকার মানুষ। অতীত আর বর্তমানকে যে অদৃশ্য পাঁচিলটা আলাদা করে রেখেছে, সেটার ভেতর দিয়ে যাওয়ার ক্ষমতা নেই ওর। রেডিও অন করে ক্যাপ্টেন ককের সঙ্গে যোগাযোগ করা হলো। 24টা কাঠের বাক্স ভর্তি আর্টিফ্যাক্ট স্লেজে তোলা হয়েছে শুনে উৎফুল্ল হয়ে উঠল সে। সব মিলিয়ে 800 পাউন্ড ওজন দাঁড়িয়েছে। টেনে নিয়ে যাওয়ার জন্য আরও লোকজন দরকার, জানানো হলো তাকে। উত্তরে ক্যাপ্টেন বলল, আবহাওয়া একটু শান্ত হলে রিলিফ পার্টি নিয়ে আমি নিজেই আসছি। ছবি তোলার জন্য মিস ফ্যাশনকেও নিয়ে যাচ্ছি।
3 ঘন্টা পর দলবল নিয়ে পৌঁছালো কক। রানা তাকে বোম্বের কেবিনগুলো ঘুরিয়ে দেখালো। 1779 সালে ক্যাপ্টেন উইলিয়াম রস তার ডেস্কে যেভাবে বসেছিলেন আজও ঠিক তেমনি বসে আছেন। হঠাৎ পোলার হোয়াইট থেকে ফার্স্ট অফিসার বার্ট নিয়ন যোগাযোগ করলো ক্যাপ্টেন ককের সঙ্গে। মেসেজটা রিসিভ করে পোর্টেবল রেডিওটা পকেটে রেখে দিল কক। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে খবর ভালো নয়। এখনই আমাদেরকে জাহাজে ফিরে যেতে হবে, বলল সে। আরেকটা ঝড় আসছে বুঝি? জানতে চাইল ফ্যাশন। মাথা নাড়ল ক্যাপ্টেন কক। সেই ইউবোট, গম্ভীর গলায় বলল সে। পোলার হোয়াইটের কাছাকাছি বরফ ভেঙে মাথা তুলেছে ওটা। জাহাজের কাছে এসে বরফের ওপর দিয়ে তাকাতে ওটার পেছনে তিমি আকৃতির কালো সাবমেরিনটাকে পরিষ্কার দেখতে পেল ওরা। আরও কিছু দূর এগোবার পর কনিং টাওয়ারে দাঁড়িয়ে থাকা লোকগুলোকেও আলাদা করা গেল। খোলের ভেতর থেকে আরও কিছু ক্ষুদে মূর্তি উঠে এসে ডেক গানের চারধারে ভিড় জমাচ্ছে। পোলার হোয়াইটের কাছ থেকে মাত্র সিকি মাইল দূরে মাথা তুলেছে ইউবোটটা। পোর্টেবল রেডিও অন করে ফার্স্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করলো ক্যাপ্টেন কক। ওয়াটার টাইট ডোরগুলো বন্ধ করে দাও। বিজ্ঞানী আর ক্রুদের নির্দেশ দাও লাইফ ভেস্ট পড়তে হবে। ইয়েস স্যার। তোমার ভৌতিক জাহাজ একটা মহামারীর মতো, রানাকে বলল কক। ওটা দুর্ভাগ্য সংক্রামক। চেষ্টা করলে ভালো দিকও দেখতে পাবে, জবাব দিল রানা। একটা সাবমেরিন বরফের ভেতর দিয়ে টর্পেডো ছুটতে পারবে না। তা ঠিক, তবে দেখছো না ওদের একটা ডেক গান রয়েছে। স্লেজের তৈরি পথ ধরে জাহাজে পৌঁছাতে এখনও 8 মাইল পাড়ি দিতে হবে ওদেরকে। রেডিও অন করে ফার্স্ট অফিসারকে জিজ্ঞেস করলো ক্যাপ্টেন, ইউবোট যোগাযোগ করেছে? না স্যার। আমি কি যোগাযোগ করব? এক মুহূর্ত চিন্তা করলো কক। না, এখনই নয়, তবে সারাক্ষণ কড়া নজর রাখো। এর আগে যখন দেখা হয়েছিল যোগাযোগ করেছিলে তুমি? জানতে চাইল রানা। 2 বার, বলল কক, কিন্তু পরিচয় জানাবার অনুরোধে সাড়া দেয়নি ওরা। সাবমেরিনটার দিকে তাকিয়ে আছে সে। সব শোনার পর কি বললেন অ্যাডমিরাল হ্যামিল্টন? শুধু বললেন, দাঁড়াও, যা করার আমি করছি। অ্যাডমিরাল যে প্রতিশ্রুতিই দিন না কেন তুমি সেটা ব্যাংকে জমা রাখতে পারো, বলল রানা। ফার্স্ট অফিসার নিয়নকে বলো ইউবোটের কমান্ডারকে সাবধান করে দিক রিসার্চ শিপ থেকে বরফের নিচে এক্সপ্লোসিভ আন্ডার ওয়াটার ডিভাইস ফেলা হয়েছে, ঠিক যেখানে তারা মাথা তুলেছে তার তলায়। এ ধরনের একটা মিথ্যা বলার উদ্দেশ্য? সময় ক্ষেপণ, বলল রানা। যাই করার কথা ভেবে থাকুক, অ্যাডমিরালকে সময় দেয়া দরকার। বাতাসে নিশ্চয় কান পেতে আছে ওরা। হ্যাঁ, আছে বলেই মনে করি। কাজ ঝাঁকিয়ে রেডিও অন করলো ক্যাপ্টেন। নিয়ন, মন দিয়ে শোনো। এরপর ফার্স্ট অফিসারকে ব্যাখ্যা করে বলল কি করতে হবে। প্রায় নিশ্চিতভাবে জানে সাবমেরিন থেকে তাদের এই কথাবার্তা শোনা হচ্ছে। জবাবে ফার্স্ট অফিসার জানালো, বুঝেছি স্যার, এখনই আমি ভেসেলটার সঙ্গে যোগাযোগ করে সাবধান করে দিচ্ছি। আমরা মিনিট 10 অপেক্ষা করব, ক্যাপ্টেন রেডিও বন্ধ করার পর বলল রানা। তারপর প্রয়োজন হলে আরেকটা গল্প বানাবো। এসো, জোর কদমে হাঁটি, তাগাদা দিল কক। ফ্যাশনের দিকে ফিরল রানা। রীতিমতো হাঁপাচ্ছে মেয়েটি। অন্তত আপনার ক্যামেরার ইকুইপমেন্টগুলো দিন আমাকে। মাথা নাড়ল ফ্যাশন। নিজের গিয়ার ফটোগ্রাফারকেই বইতে হবে। আমি ভালো থাকবো, আপনারা এগিয়ে যান। দুঃখিত, বলল ক্যাপ্টেন। যত তাড়াতাড়ি সম্ভব জাহাজে পৌঁছাতে চাই আমি। তুমি এগোও, বলল রানা। জাহাজের উপর দেখা হবে। ছুটল ক্যাপ্টেন। নিজের স্কিগুলো ফ্যাশনের পায়ে আটকে দিল রানা। বলল, আপনি যান, আমি একটু কাছ থেকে সাবমেরিনটাকে দেখে আসি। ফ্যাশনকে পাঠিয়ে দিয়ে একটা কোনাকুনি পথ ধরে এগোলো রানা। থামলো সাবমেরিনের 50 গজ সামনে। বরফের উপর দিয়ে ওটার দিকেও কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো ও। ডেক গানে দাঁড়ানো ক্রু আর কনিং টাওয়ার থেকে নিচের দিকে ঝুঁকে থাকা অফিসারদের পরিষ্কার দেখতে পাচ্ছে। কেউই নাৎসিদের ইউনিফর্ম পরে নেই। সবার পরনে কালো সিঙ্গেল পিস 28 শীতকালীন কাভারঅলস। এমন জায়গায় দাঁড়িয়েছে রানা, ক্রুরা যাতে দেখতে পায় ওকে। রেডিও সেটটা পকেট থেকে বের করে ট্রান্সমিট বাটন অন করলো ও। আমি U-2015 কমান্ডারের সঙ্গে কথা বলতে চাই। আমার নাম মাসুদ রানা। তোমরা আমাকে পোলার হোয়াইটের খানিক পেছনে দাঁড়িয়ে থাকতে দেখছো। মেসেজটা হজম করার জন্য কয়েক মুহূর্ত সময় দিল রানা। তারপর আবার বলল, আমি খুব ভালোভাবেই তোমাদের পরিচয় জানি। কি বলছি বুঝতে পারছো? রেডিও থেকে যান্ত্রিক গুঞ্জন বেরিয়ে আসছে। তারপর শান্ত, মার্জিত, চিকন একটা কণ্ঠস্বর শোনা গেল। হ্যাঁ মিস্টার রানা, U-2015 কমান্ডার কথা বলছি। বলো, কিভাবে আমি তোমার সাহায্যে আসতে পারি? তুমি আমার নাম জেনেছো কমান্ডার।
এবার তোমার নামটা আমাকে জানাও। সেটা জানার কোনো দরকার নেই তোমার। হ্যাঁ, শান্ত গলায় বলল রানা। ব্যাপারটা মেলে। তোমরা নিউ ডেস্টিনির লোকেরা, নাকি বলবো ফোর্থ এম্পায়ারের সদস্যরা, গোপনীয়তা নিয়ে অসম্ভব বাড়াবাড়ি করো। তবে উদ্বিগ্ন হবার মতো কিছু নেই। কথা দিচ্ছি তোমাদের সম্পর্কে একটা কথাও কাউকে বলবো না, শুধু যদি বাতিল লোহার স্তূপটাকে নিয়ে এখান থেকে এখনই বিদায় নাও। ব্যাপারটা স্রেফ আন্দাজে ঢিল ছোড়া, তার বেশি কিছু নয়। তবে দীর্ঘ নীরবতা রানাকে জানিয়ে দিচ্ছে ঢিলটা বোধহয় জায়গা মতোই লেগেছে। পুরো 1 মিনিট পর ইউবোটের কমান্ডার মুখ খুলল। ও আচ্ছা, তুমি তাহলে সেই নাছরবান্দা লোকটা, মাসুদ রানা? হ্যাঁ, বলল রানা। ঠিক বোতামটায় চাপ দিতে পেরেছে বুঝতে পেরে উল্লাস বোধ করছে। ধারণা করতে পারিনি আমার নামটা এত তাড়াতাড়ি এত দূর পৌঁছে যাবে। দেখতে পাচ্ছি কলোরাডো থেকে নিজেও তুমি এত দূর এই অ্যান্টার্কটিকায় আসতে মোটেও সময় নষ্ট করনি। তোমার কয়েকজন বন্ধুর লাশের ব্যবস্থা করতে হলো, তা না হলে আরও আগেই পৌঁছাতাম। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ মিস্টার রানা? আলাপটা বিপজ্জনক হয়ে উঠলেও সময় পাওয়ার জন্য ইউবোটের কমান্ডারকে আরও একটু খোঁচাবে রানা। না, আমি শুধু চাইছি নিজের উদ্ভট আচরণ ব্যাখ্যা করবে তুমি। তোমার তো অসহায় নিরস্ত্র একটা ওশান রিসার্চ শিপে হামলা করবার বদলে উত্তর আটলান্টিকের বাণিজ্যিক জাহাজে টর্পেডো ছোড়া উচিত। 1945 সালের এপ্রিল থেকে শত্রুভাব সম্পূর্ণ পরিহার করেছি আমরা। কনিং টাওয়ারের সামনের অংশে বসানো ওর দিকে তাক করা মেশিন গানটাকে ভালো চোখে দেখছে না রানা। বুঝতে পারছে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে জানে ইউবোটটার উদ্দেশ্য ক্রু আর বিজ্ঞানীদের সহ পোলার হোয়াইটকে ধ্বংস করা। তাহলে ফোর্থ রাইখের সূচনা করলে কবে থেকে? এই আলোচনা চালিয়ে যাবার কোনো প্রয়োজন দেখছি না আমি মিস্টার রানা। নীরস বেসুরো কণ্ঠস্বর ভেসে এলো রেডিও থেকে। গুড বাই। এরপর কি ঘটবে বোঝাবার জন্য রানার চোখে পিন দিয়ে খোঁচা মারার দরকার নেই। মেশিনগান যখন গর্জে উঠল সেই একই মুহূর্তে রানাও ডাইভ দিয়ে বরফের নিচু একটা পাঁচিলের গোড়ায় পড়ল। বাতাসে শীষ কেটে ছুটে এলো ঝাঁকঝাঁক বুলেট। চারদিকের বরফের গায়ে অদ্ভুত শব্দে গাচ্ছে। নিচু পাঁচিলের আড়ালে একটু ডেপে থাকা জায়গায় শুয়ে আছে রানা। মাত্র হাত 10 লম্বা পাঁচিল, নড়াচড়ার জায়গা কম। নুমার নীলচে সবুজ আর্কটিক গিয়ার পরে থাকায় এই প্রথম মনটা খারাপ হয়ে গেল ওর। সাদার বিপরীতে উজ্জ্বল রং আদর্শ টার্গেটে পরিণত করবে ওকে। শুয়ে থাকার এই জায়গা থেকে মুখ তুললে পোলার হোয়াইটের সুপারস্ট্রাকচার দেখতে পাচ্ছে রানা। কত কাছে অথচ কত দূরে। আর্কটিক স্যুট খুলে ফেলছে ও। একসময় পরনে শুধু উলেন সোয়েটার আর প্যান্ট থাকলো। দৌড়াবার জন্য বুটজোড়া একটা বাধা, কাজেই ওগুলোও খুলল। পায়ে থাকলো শুধু থার্মাল মোজা। ইতিমধ্যে বুলেট বৃষ্টি থেমেছে। মেশিন গানার সম্ভবত ভাবছে তার গুলি রানাকে লেগেছে কিনা। বেশ খানিকটা তুষার তুলে মাথায় চাপড় দিল রানা, কালো চুল যাতে পরিষ্কার চেনা না যায়। এরপর পাঁচিলের কিনারা দিয়ে উঁকি মারল। নিজের অস্ত্রের গায়ে হেলান দিয়ে রয়েছে ডেক গানার। মেশিন গানার তার অস্ত্রের পেছনে তৈরি। তবে ইউবোটের কমান্ডার চোখে বিনকিউলার তুলে রানার দিকে তাকিয়ে আছে। একটু পরেই কমান্ডারকে ঘুরে দাঁড়াতে দেখল রানা। হাত তুলে জাহাজটা দেখাচ্ছে। সিধে হলো ডেক গানার। ক্যাপ্টেনের নির্দেশ অনুসারে ডেক গানটা ঘোরালো রিসার্চ শিপের দিকে। বড় করে একটা শ্বাস টেনে ছুটল রানা। নিজেকে 18 বছরের একজন তরুণ হিসেবে কল্পনা করছে। 2 পা থেকে পেতে চাইছে ওই বয়সের ক্ষিপ্রতা। আঁকাবাঁকা একটা পথ তৈরি করে ছুটছে ও। এবড়ো খেবড়ো বরফ মোজা ভেদ করে পায়ের চামড়া আর মাংস কেটে ফেলছে, তবু থামছে না ও, গ্রাহ্য করছে না ব্যথাটাকে। তীর বেগে 30 গজ পেরিয়ে এলো রানা। এতক্ষণে টের পেয়ে মেশিনগান ঘুরিয়ে গুলিবর্ষণ শুরু করলো গানার। তবে শেলগুলো উপর দিয়ে ছুটে গেল, পড়লো ওর পেছনে। ভুল শুধরে নিয়ে লোকটা আবার যখন ট্রিগার টানলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পোলার হোয়াইটের আড়াল পেয়ে গেছে রানা। 1 সেকেন্ড পরেই ঝাঁকঝাঁক বুলেট ওর পেছনে ইস্পাতের গায়ে মাথা কুটতে শুরু করলো। ক্ষিপ্ত মৌমাছির মতো কুচি কুচি করছে পেইন্ট। জাহাজটাকে আড়াল হিসেবে পেয়ে ছোটার গতি কমিয়ে আনলো রানা। দম ফিরে পাওয়ার চেষ্টা করছে। গ্যাংওয়ে তুলে নেওয়া হয়েছে। ক্যাপ্টেন ককের নির্দেশে 180 ডিগ্রি ঘুরে গিয়ে পূর্ণ গতিতে সামনে এগোলো জাহাজ। তবে একপাশে ঝুলছে রশির একটা মই। গতি বাড়ছে জাহাজের। ওটার পাশে থাকার জন্য রানাও ছুটছে। তারপর ছো দিয়ে মইটা ধরে ঝুলে পড়ল। ঠিক তখনই প্রকাণ্ড একটা বরফের টুকরো মোজা পরা পায়ের তলা দিয়ে স্যাঁত করে বেরিয়ে গেল। রেলিংয়ের কাছে পৌঁছলো রানা। এই সময় থার্ড অফিসার মার্ফের প্রকাণ্ড হাত দুটো নেমে এসে ধরল ওকে। অনায়াস ভঙ্গিতে মই থেকে তুলে জাহাজের ডেকে নামালো।
ওয়েলকাম ব্যাক। গাল ভরা হাসির সঙ্গে বলল সে। ধন্যবাদ মার্ফি, হাঁপাচ্ছে রানা। ক্যাপ্টেন আপনার জন্য ব্রিজে অপেক্ষা করছেন। মাথা ঝাঁকিয়ে ডেক ধরে এগুলো রানা। সামনেই একটা মই দেখা যাচ্ছে, সোজা উঠে গেছে জাহাজের ব্রিজে। মিস্টার রানা? ঘুরল রানা। ইয়েস। রানার রেখে যাওয়া রক্তাক্ত পদচিহ্নের দিকে ইঙ্গিত করল মার্ফি। আপনার বোধহয় জাহাজের ডাক্তারকে পা দুটো একবার দেখানো উচিত। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারি। থ্যাংক ইউ। ব্রিজ উইংয়ে দাঁড়িয়ে ইউবোটের দিকে তাকিয়ে রয়েছে ক্যাপ্টেন। ওটার কালো খোল বরফের মাঝখানে আড়ষ্ট ভঙ্গিতে ভাসছে। মই বেয়ে রানা উঠে আসছে বুঝতে পেরে ঘাড় ফেরালো সে। বিপদের মুখেই পড়েছিল। নিশ্চয়ই খারাপ কিছু বলে ফেলেছি। হ্যাঁ, শুনলাম তোমাদের আলাপটা। কমান্ডার কি তোমার সঙ্গে যোগাযোগ করেছে? মাথা নাড়ল কক। কোনো সারা শব্দ নেই। বাইরের দুনিয়ার সঙ্গে কথা বলতে পারবে? না, যেমন সন্দেহ করেছিলাম, স্যাটেলাইট কমিউনিকেশন জ্যাম করে রেখেছে ওরা। সাপটার দিকে তাকিয়ে থাকলো রানা। ভাবছি কিসের জন্য অপেক্ষা করছে। তার জায়গায় আমি হলে পোলার হোয়াইট ঘুরে খোলা সাগরের দিকে রওনা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম। গুলি করার জন্য তখন সে আমাদেরকে আড়াআড়িভাবে পাবে। সেক্ষেত্রে, গম্ভীর সুরে বলল রানা, তার আর বেশি দেরি নেই। পর মুহূর্তে ডেক গানের ব্যারেল থেকে ধোঁয়া বেরোতে দেখল ও। বিস্ফোরণের প্রচণ্ড শব্দের সঙ্গে আইস ব্রেকারের পেছনের বরফ অকস্মাৎ উথলে উঠল। একটুর জন্য লাগেনি, বলল বার্ট নিয়ন, কন্ট্রোল কনসোলের সামনে দাঁড়িয়ে রয়েছে। চোখে মুখে ঘোর লাগা একটা ভাব। ব্রিজের দরজায় এসে থামল ফ্যাশন। ওরা আমাদেরকে গুলি করছে কেন? হাতে ক্যামেরা। নিচে যান, ধমকে উঠল ক্যাপ্টেন। আমি চাই নন এসেনশিয়াল ক্রু, বিজ্ঞানী আর প্যাসেঞ্জাররা নিচে থাকবে, পোর্ট সাইডে। ক্যাপ্টেনের নির্দেশ মেনে নিয়ে নিচে যাওয়ার আগে দ্রুত ইউবোটের কয়েকটা ছবি তুলল ফ্যাশন। আরেকটা বিস্ফোরণ ঘটল, তবে এটার আওয়াজ অন্যরকম। শেলটা স্টার্নের দিকে হেলিকপ্টার প্যাডে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ধূমায়িত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা। খানিক পরে আবার একটা শেল বাতাস চিরে ছুটে এলো, কান ফাটানো আওয়াজের সঙ্গে ফাটল জাহাজের চিমনিতে লেগে। ওটা এমনভাবে ভাঙল যেন অ্যালুমিনিয়ামের একটা কৌটায় কুড়াল মারা হয়েছে। পোলার হোয়াইট কেঁপে উঠল, ইতস্তত করলো, তারপর গা ঝাড়া দিয়ে আবার এগুলো নিজের পথে। দূরত্ব বাড়ছে, জানালো মার্ফি। রেঞ্জের বাইরে বেরোতে আরও অনেকটা সময় লাগবে, বলল রানা। তারপরও পানির নিচে ডুব দিয়ে পিছু নিতে পারবে ওরা। আবার গর্জে উঠল সাবের মেশিন গান। শেলগুলো আইস ব্রেকারের বোর উপর সেলাইয়ের ফোরের মতো একটা নকশা তৈরি করে উঠে এলো ফরওয়ার্ড সুপারস্ট্রাকচার ধরে ব্রিজের গ্লাস উইন্ডোয় ভেঙে গুঁড়িয়ে দিল সেটাকে। ব্রিজের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে শেলগুলো, ডেক থেকে 3 ফুটের বেশি উঁচু প্রতিটি জিনিসকে টুকরো টুকরো করছে। রানার সঙ্গে ক্যাপ্টেন কক আর মার্ফি ডাইভ দিয়ে পড়েছে ডেকে, তবে 1 সেকেন্ড দেরি হয়ে গেছে নিয়নের। কাঁচটাকে গুঁড়িয়ে দিয়ে বেরিয়ে গেল একটা বুলেট। দ্বিতীয় বুলেটটা উড়িয়ে নিয়ে গেল একদিকের গোটা চোয়াল, ওখানেই মারা গেল সে। মেশিন গান থামতেই ইউবোটের ডেক গান আবার গর্জে উঠল। ব্রিজের ঠিক সামনে মেস রুমে লাগলো শেলটা। প্রচণ্ড বিস্ফোরণে বাল্কহেড ভেঙে গেল। বো থেকে স্টার্ন পর্যন্ত থরথর করে কেঁপে উঠল পোলার হোয়াইট। ব্রিজের সবাই কাপড়ের তৈরি পুতুলের মতো গড়িয়ে গেল ডেক বরাবর। ধীরে ধীরে সিধে হলো রানা। শরীরের বহু জায়গায় ছড়ে গেছে, ভাঙা কাঁচ লেগে কেটেওছে। ঝাঁঝালো ধোঁয়া ঢুকছে নাকে, কানের ভিতর ভৌ ভৌ করছে। হোঁচট খেয়ে ক্যাপ্টেনের দিকে এগুলো, হাঁটু গাড়ল তার পাশে। বিস্ফোরণের ফলে চার্ট টেবিলের সঙ্গে বাড়ি খেয়েছে তার বুক, ভেঙে গেছে 3-4টে পাঁজরের হাড়। এয়ারড্রামে রক্তক্ষরণ হচ্ছে, শার্টের একটা দিকও ভেজে যাচ্ছে রক্তে। তাকিয়ে রয়েছে সে, তবে চোখ দুটো যেন কাচের তৈরি। আমার জাহাজ, নরম গলায় বিড়বিড় করলো সে। শালারা আমার জাহাজটা। নড়বে না, নির্দেশ দিল রানা। তোমার শরীরের ভেতরও জখম হয়ে থাকতে পারে। কি ঘটছে ওপরে? অবশিষ্ট একমাত্র স্পিকার থেকে চিফ ইঞ্জিনিয়ারের কণ্ঠস্বর ভেসে এলো। ইঞ্জিন রুম থেকে বেরিয়ে আসা যান্ত্রিক গর্জনের ভেতর সেটা কোনো রকমই শোনা গেল। রানা, ফোনটা ধরো প্লিজ, কাতর সুরে বলল ক্যাপ্টেন। ছো দিয়ে জাহাজের ফোনটা তুলে নিল রানা। একটা সাবমেরিন হামলা করেছে আমাদের। রেঞ্জ থেকে বেরিয়ে যেতে হলে আপনার ইঞ্জিনের সবটুকু পাওয়ার দরকার, তা না হলে জাহাজটাকে বাতিল লোহা বানিয়ে ফেলবে ওরা। নিচে আমাদের ক্ষতি হয়েছে, জখমও হয়েছে কয়েকজন। আরও হবে, ঝাঁঝালো সুরে বলল রানা, যদি না ফুল স্পিড ধরে রাখেন আপনি। বার্ট,
গুঙ্গিয়ে উঠে ডাকলো ক্যাপ্টেন কক। বার্ট কোথায়? ফার্স্ট অফিসার নিজের রক্তের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। উদ্ভ্রান্ত মার্ফি ঝুঁকে আছে তার উপর। বার্টের কথা ভুলে যাও, ক্যাপ্টেনকে বলল রানা। তোমার নেক্সট ইন কমান্ড কে? সেকেন্ড অফিসার ছুটিতে গেছে, মার্ফিকে ডাকো। প্রকাণ্ডদেহী থার্ড অফিসারকে ডাকলো রানা। ক্যাপ্টেন আপনাকে ডাকছে। আমরা কি পুরোপুরি ঘুরে গেছি? মাথা ঝাঁকালো মার্ফি। ইয়েস স্যার, আইসফিল্ড থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। কোর্স 050। যেন সম্মোহিত হয়ে ইউবোটের দিকে তাকিয়ে রয়েছে রানা। চোখের পাতা না ফেলে অপেক্ষা করছে ডেকগান থেকে পরবর্তী শেল কখন বেরোবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হঠাৎ দেখলো বরফের উপর দিয়ে ছুটে আসছে মৃত্যুদূত। স্টারবোর্ড সাইডের লাইফ বোটে আঘাত করলো শেলটা। বড় একটা লঞ্চ ওটা, 60 জন লোক ধরে, সহস্র টুকরো হয়ে গেল। আবার গর্জে উঠল ডেকগান। একই পথ ধরে ছুটে এলো দ্বিতীয় শেলটাও। এবার লাইফ বোটকে পেল না, বিস্ফোরিত হলো বাল্কহেডে লেগে। আইস ব্রেকারের ডেক থেকে প্রায় আলাদা করে ফেললো গ্যালিকে। প্রচণ্ড ঝাঁকি খেলো জাহাজ। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ওদিকটায়। ধোঁয়ায় ঢাকা পড়ে যাচ্ছে সমস্ত ক্ষয়ক্ষতি। 3-4 জন নাবিকের সাহায্য নিয়ে আহতদের নামিয়ে নিয়ে গেল জাহাজের মেইল, নার্স আর ডাক্তার। ক্যাপ্টেন কক অবশ্য ডাক্তারের নির্দেশ অমান্য করে ব্রিজেই থেকে গেল। খানিক পরে ফিরে এসে নিয়নের লাশটা নিয়ে গেল তারা। ব্রিজের কেউ এখনও ধাক্কাটা সামলে উঠতে পারেনি। আহত আইসব্রেকারের দিকে ছুটে এলো আরেকটা শেল। এটা লাগলো সরাসরি বোতে। থরথর করে কেঁপে উঠল জাহাজ। নোঙরের ট্রেন খড়কুটোর মতো উড়ে গেল। আগুন আর ধোঁয়া কিছুটা কমতে দেখা গেল বো প্রায় নেই বললেই চলে। তারপরও ছুটে চলেছে পোলার হোয়াইট। ইউবোট আর জাহাজের দূরত্ব ক্রমশ বাড়ছে। কনিং টাওয়ারের মেশিনগান আর বিশেষ কাজে না আসায় শান্ত হয়ে গেছে, তবে ব্যবধানটা যথেষ্ট দ্রুত বড় হচ্ছে না। ইউবোটের ক্রুরা যখন বুঝতে পারল খানিকটা হলেও সম্ভাবনা আছে আইস ব্রেকার তাদের রেঞ্জের বাইরে চলে যেতে পারে, সঙ্গে সঙ্গে লোড আর ফায়ার করার গতি বেড়ে দ্বিগুণ হয়ে গেল। রাউন্ডগুলো 15 সেকেন্ড পর পর আসছে, তবে সবগুলো জাহাজে লাগছে না। গতি বেড়ে যাওয়াতে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সংখ্যাও বাড়ল। একটা এত বেশি উপর দিয়ে ছুটে এলো যে জাহাজের রাডার আর রেডিও মাস্টার রক্ষা পেল না। হামলাটা এমন অকস্মাৎ শুরু হয়, তারপর ধ্বংসের মাত্রা দ্রুত এত মারাত্মক হয়ে ওঠে, আত্মসমর্পণ করে জাহাজের সবার প্রাণ বাঁচাবার কথা বিবেচনার সময়ই পায়নি ক্যাপ্টেন কক। রানার মাথাতেও আত্মসমর্পণের কথাটা একবারও আসেনি। পরিষ্কার জানেও ফোর্থ এম্পায়ার ওদের একজনকেও প্রাণ নিয়ে পালাবার সুযোগ দেবে না। তাদের উদ্দেশ্য সবাইকে মেরে ফেলা, তারপর আইস ব্রেকার সহ সবার লাশ ঠান্ডা নির্লিপ্ত সাগরের 1000 ফুট নিচে ডুবিয়ে দেয়া। আর সিকি মাইল, বলল রানা। নানা রকম কর্কশ আওয়াজ আর হইচই ওর কণ্ঠস্বরকে নিস্তেজ করে দিচ্ছে। তাহলেই নাগালের বাইরে যেতে পারি আমরা। স্টেডি, নির্দেশ দিল ক্যাপ্টেন কক। ব্যথা সহ্য করার জন্য দাঁতের দাঁত চেপে আছে। চেষ্টা করছে উঠে বসার। পিঠটা ডেকে আছে 4 টেবিলে। ইলেকট্রিক কন্ট্রোল গুড়িয়ে গেছে, জানালো মার্ফি। রাডার জ্যাম হয়ে এক জায়গায় আটকে আছে, কাজ করছে না। ভয় হচ্ছে আমরা বোধহয় ঘুরে আবার সাবমেরিনটার দিকে ফিরে যাচ্ছি। হতাহত জানতে চাইলেন ক্যাপ্টেন। আমি যতটুকু জানি বিজ্ঞানী আর বেশিরভাগ ক্রু ভালো আছে, বলল রানা। জাহাজের যে অংশে ওরা ছিল সেদিকটা এখনও অক্ষত। আকাশ আবার চিরে গেল। আর্মারভেদী শেল খোল ভেঙে ইঞ্জিন রুমে ঢুকে পড়ল। ইলেকট্রিক্যাল কেবল আর ফুয়েল লাইন ছিন্ন ভিন্ন করে আরেক দিক দিয়ে বেরোলো বিস্ফোরিত না হয়েই। ইঞ্জিন রুমে ক্রুরা আহত হয়নি কেউ, তবে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। বিরাট আকারের ডিজেল ইঞ্জিনগুলো শক্তি হারিয়ে থেমে গেল। শেষ শেলটা ফুয়েল লাইন ছিঁড়ে ফেলেছে। স্পিকার থেকে চিফ ইঞ্জিনিয়ারের চিৎকার ভেসে এলো। মেরামত করতে পারবেন? মরিয়া হয়ে জানতে চাইল মার্ফি। পারবো। কতক্ষণ লাগবে? 2 কি 3 ঘন্টা। রানার দিকে তাকালো মার্ফি। রানা তাকালো ইউবোটের দিকে। আমাদের কপাল ফেটেছে, বলল মার্ফি। সেরকমই মনে হচ্ছে। রানার কণ্ঠস্বর থমথমে। ওখানে বসে একের পর এক শেল ছুড়বে ওরা, যতক্ষণ না শুধু একটা গর্ত থাকে বরফে। জাহাজ ছাড়ার নির্দেশ দেওয়া উচিত আপনার মার্ফি। বরফের মাঠ পেরিয়ে কিছু লোক হয়তো মেইনল্যান্ডে পৌঁছতে পারবে। সাহায্য না আসা পর্যন্ত মাথা গুঁজবে কোনো বরফের গুহায়। চিবুক থেকে রক্তের একটা ধারা মুছে মাথা ঝাঁকালো ক্যাপ্টেন। মার্ফি প্লিজ, জাহাজের ফোনটা আমাকে দাও। মন খারাপ করে ব্রিজ উইংয়ে বেরিয়ে এলো রানা। চারদিকে সব ভেঙে চুরে একাকার হয়ে আছে। ইউবোটের দিকে চোখ তুলতেই ডেকগানের মাজল ঝলসে উঠতে দেখল। রাডার মাস্ট আর ভাঙা চিমনির মাঝখান দিয়ে তীক্ষ্ণ শব্দে ছুটল শেলটা। 100 গজ সামনের বরফে পড়ে বিস্ফোরিত হলো।
সামান্যক্ষণের একটু স্বস্তি, জানে রানা। পর মুহূর্তে চোখের কোণে কিসের যেন একটা ঝলক ধরা পড়ল। ঝট করে ইউবোটকে ছাড়িয়ে দূরে চলে গেল দৃষ্টি। হঠাৎ পরম স্বস্তি বোধ করে ফুসফুস প্রায় খালি করে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। সাদা ধোয়ার ক্ষুদে একটা রেখা দেখতে পেয়েছে ও নীলাকাশের গায়ে। 10 মাইল দূরে বরফের মাঠ থেকে আকাশে উঠেছে একটা সারফেস টু সারফেস মিসাইল। দিগন্তের উপর ধনুক আকৃতির পথ তৈরি করে যতটুকু ওঠার উঠল, তারপর অবিচল একটা ভঙ্গি নিয়ে নামতে শুরু করলো ইউবোটের দিকে। এইমাত্র সাপটা বরফের মধ্যে ভাসছিল, পরক্ষণে কমলার সঙ্গে লাল আর হলুদ অগ্নিশিখা ঢেকে ফেললো ওটাকে। শিখাটা ব্যাঙের ছাতার আকৃতি নিয়ে মেঘলা আকাশ ছুঁতে চাইছে। ইউবোটের খোল দুভাগ হয়ে গেছে, পেছনের আর সামনের অংশ স্বাধীনভাবে খাড়া হচ্ছে আকাশের দিকে, মাঝখানে আগুন আর ধোয়ার প্রচণ্ড আলোড়ন। তারপর প্রায় চোখের পলকে স্যাঁত করে পানির তলায় সিধিয়ে গেল সাবমেরিনটা। পোলার হোয়াইট, আমার কথা শুনতে পাচ্ছ? স্পিকার থেকে ভেসে এলো একটা অচেনা কণ্ঠস্বর। ছো দিয়ে রেডিও ফোনটা তুলল মার্ফি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বিপদের বন্ধু। চার্লস উইলসন বলছি, ইউনাইটেড স্টেটস নিউক্লিয়ার অ্যাটাক বোট রাফেল থেকে। আরও আগে পৌঁছতে পারিনি বলে দুঃখিত। এক্ষেত্রে বেটার লেট দেন নেভার বলা চলে, জবাব দিল মার্ফি। লোন হিসেবে আপনার ড্যামেজ কন্ট্রোল ক্রু দিতে পারবেন কয়েকজন? এদিকে আমাদের বেহাল অবস্থা। 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমরা। শ্যাম্পেন আর ক্যাভিয়ার অপেক্ষা করছে। স্যাটেলাইট ফোনের রিসিভার তুলল রানা কানে। নুমা হেডকোয়ার্টারের নম্বরে ডায়াল করার সময় সেন্ট পল দ্বীপটার কথা ভাবছে। এখান থেকে 1500 মাইল দূরেও নয় সেটা। 160 ফুট গভীর, বলল মার্ফি। তাকিয়ে আছে বরফের মাঝখানে তৈরি ভীতিকর গর্তটার দিকে। বিধ্বস্ত ইউবোটের সলিল সমাধি চিহ্নিত করছে ওটা। আপনি যাবেনই নাকি আরেকবার ভেবে দেখবেন? নেভির ড্যামেজ কন্ট্রোল টিম আমাদের ইঞ্জিন রুম আর ব্রিজ মেরামত করতে আরও 2 ঘন্টা সময় নেবে, বলল রানা। আর যেহেতু জাহাজে আর্কটিক ডাইভিং ইকুইপমেন্ট রয়েছে, সাপটার খোল ইনভেস্টিগেট করার এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। কি পাবেন বলে আশা করছেন? জিজ্ঞেস করলো ফ্যাশন। জাহাজের ক্রুদের ছোট একটা দলের সঙ্গে সেও রানার সঙ্গী হয়ে এখানে নেমে এসেছে। লগবুক, কাগজপত্র, রিপোর্ট, যে কোনো ধরনের লেখা থেকে জানা যেতে পারে কার নির্দেশে চলছিল ইউবোটটা, কোন গোপন লোকেশন থেকে রওনা হয়। 1945 সালের নাৎসি জার্মানি থেকে, মৃদু হেসে বলল মার্ফি। বরফে বসে সুইস ফিন পড়েছে রানা। ঠিক আছে, কিন্তু গত 56 বছর কোথায় ছিল ওটা? কাজ ঝাঁকালো মার্ফি। রানার আন্ডার ওয়াটার কমিউনিকেশন সিস্টেম টেস্ট করছে। আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন? কানের পর্দা ফেটে গেল, আওয়াজ কমান। এবার হয়েছে? চলে। গর্তটার একেবারে কাছে অপারেশন তাঁবু ফেলা হয়েছে, সেখানে সেট করা স্পিকার থেকে বেরিয়ে এলো রানার কণ্ঠস্বর। আবারও বলছি, আপনার কিন্তু একা যাওয়া উচিত হচ্ছে না, বলল মার্ফি। আরেকজন ড্রাইভার আমার পথে বাধা সৃষ্টি করবে। তাছাড়া ভয় নেই, আর্কটিক বরফের নিচে আগেও বেশ কয়েকবার নেমেছি আমি। এটা আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। হিটারের তাপে গরম হয়ে থাকা তাঁবুতে দাঁড়িয়ে হট ওয়াটার স্যুটটা পরে নিল রানা। এটার বাইরে আর ভেতরে অনেকগুলো টিউব আছে, সেগুলোর ভেতর দিয়ে সারাক্ষণ গরম পানি প্রবাহিত হওয়ায় ঠান্ডায় ওকে কষ্ট পেতে হবে না। স্যুটের ভেতর হিটার আর পাম্প আছে, ওগুলোর সঙ্গে লিভার থাকায় পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে রানা। এরপর ওয়্যারলেস কমিউনিকেশন ইউনিট সহ ফুল ফেস মাস্ক পরল ও। এয়ার ট্যাঙ্কটা আগেই স্ট্র্যাপ দিয়ে বেঁধে নিয়েছে পিঠে। আন্ডার ওয়াটার ডাইভ লাইট চেক করে ডাইভ দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। গুড লাক, চিৎকার করে বলল ফ্যাশন। হুডের ফেস মাস্কের ভেতর রানার কানে যাতে পৌঁছায় আওয়াজটা। গর্তটার কিনারায় রানা বসতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল সে। সবার উদ্দেশ্যে হাত নাড়ল রানা, তারপর একটা গড়ন দিয়ে ঝপাত করে পানিতে পড়ল। ফিন পড়া পা দিয়ে ঠেলে বরফ সরাচ্ছে। ডুব দিল। 10 ফুট নিচে নেমে পরীক্ষা করলো স্যুটের হিটিং সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা। আইস প্যাক 3 ফুটের কিছু বেশি পুরু, সেটার নিচে সম্পূর্ণ অন্যরকম একটা জগৎ দেখতে পাচ্ছে রানা। উপর দিকে তাকাতে বরফের তলাটাকে অচেনা কোনো গ্রহের সারফেস বলে মনে হলো। নিচের দিকটা বিশাল একটা সবুজ গহ্বর যেন হাতছানি দিয়ে ডাকছে ওকে। ধীরে ধীরে সেদিকে নামতে শুরু করলো ও। অন্ধকার গাঢ় হয়ে আসছে দেখে ডাইভ লাইট জ্বালল রানা। ভেঙে টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে ইউবোট। কনিং টাওয়ারের নিচের অংশ মিসাইলের আঘাতে বিস্ফোরিত হয়েছে। টাওয়ারও খোল থেকে বিচ্ছিন্ন হয়ে একগাদা আবর্জনার মধ্যে পড়ে রয়েছে। কিলের সঙ্গে স্টার্নটাকে এক করে রেখেছে শুধু প্রপেলার শাফটগুলো। বো সেকশন দুমড়ে মুচড়ে গেছে।
পলিমাটিতে খাড়া হয়ে রয়েছে সেটা। সাগরের নরম তলায় এরই মধ্যে শতকরা 20 ভাগ দেবে গেছে বিধ্বস্ত ইউবোটের ভাঙা অংশগুলো। ভেসেলটার ভিতর সঙ্গে সঙ্গে না ঢুকে ছড়িয়ে থাকা আবর্জনার মধ্যে মিনিট 10 ঘুরে বেড়ালো রানা, এটা সেটা পরীক্ষা করছে। ওয়ারহেডের ডিজাইন করা হয়েছে খুব বড় আকারের কোনো টার্গেট ধ্বংস করার জন্য, ফলে সাবমেরিনটাকে সমুদ্রগামী জলযান হিসেবে প্রায় চেনাই যায় না। পাইপ, ভালভ আর খোলের বিধ্বস্ত ইস্পাতের প্লেট এমনভাবে পড়ে আছে যেন দৈত্যাকার কোনো হাত ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে পাশ কাটিয়ে সাঁতরাচ্ছে রানা। যেখানে টাওয়ারটা ছিল সেখানে এখন মুখ বেদন করে আছে বড় একটা গর্ত, সেটার ভেতর দিয়ে অবশিষ্ট খোলে ঢুকলো রানা। ডাইভিং কন্ট্রোলের নিচে দুটো মৃতদেহ রয়েছে। সার্চ করে কিছুই পাওয়া গেল না। এটা স্বাভাবিক নয়। ইউবোট ক্রুদের সঙ্গে ব্যক্তিগত কোনো জিনিসই নেই কেন? সরু একটা প্যাসেজ ধরে এগোচ্ছে রানা। দুপাশের কামরাগুলো পরীক্ষা করছে, সব খালি। ড্রয়ার আর ক্লোজেটে তল্লাশি চালিয়েও কোনো ধরনের ডকুমেন্ট পেল না। সময় শেষ হয়ে আসছে, কাজেই ক্যাপ্টেনের কোয়ার্টারে ঢুকে দ্রুত কাজ সারছে রানা। চিঠি খুঁজছে ও, রিপোর্ট, এমনকি ডায়েরি হলেও চলবে, কিন্তু কিছুই নেই। আশ্চর্য, সাবমেরিনের লগবুকেরও কোনো অস্তিত্ব নেই। হঠাৎ বিনা নোটিশে কাঁধে কারো হাত অনুভব করলো রানা। জমে বরফ হয়ে গেল। অকস্মাৎ লাফাতে শুরু করেছে হৃৎপিণ্ড। স্পর্শটা শক্তভাবে আঁকড়ে ধরার মতো নয়, যেন অনেকটা ওর ঘাড় আর বাহুর মাঝখানে বিশ্রাম নিচ্ছে হাতটা। অত্যন্ত ফর্সা একটা হাত। ভৌতিক আতঙ্ক পঙ্গু করে দেয় মানুষকে, অনেকে জ্ঞান হারায়। তবে বরফের তৈরি মূর্তির মতো স্থির হয়ে আছে রানা। নিজেকে একটা কথাই বোঝালো, ভূত বলে কিছু নেই। তারপর ধীরে ধীরে সাবধানে ডাইভ লাইটটা ডান হাত থেকে বাঁ হাতে নিল। ডান হাত দিয়ে খাপ থেকে বের করলো ছুরি। হাতলটা শক্ত করে ধরে ঝট করে ঘুরল ও মুখোমুখি হলো অজানা বিপদের। ভূত দেখার মতো চমকে উঠল রানা। মেয়েটি সুন্দরী, বড় বড় নীল চোখ মেলে তাকিয়ে আছে ওর দিকে। তবে সে চোখে দৃষ্টি নেই। ওর কাজ হয়েছিল যে হাতটা, এখনো লম্বা করে বাড়ানো সেটা, যেন হাতছানি দিচ্ছে। ছিঁড়ে কয়েক ফালি হয়ে যাওয়া কালো জাম্পস্যুট পরে আছে। ফোর্থ এম্পায়ারের অনেকের পরনেই দেখা গেছে এটা। ছেঁড়া জাম্পস্যুটের ভেতরে ক্ষত দেখা যাচ্ছে, ওগুলোর কিনারায় ঝুলছে চর্বি আর মাংস। কনুইয়ের কাছ থেকে দ্বিতীয় হাতটা নেই। শোল্ডার স্ট্র্যাপে কয়েকটা ব্যাজ দেখা যাচ্ছে, তবে ওগুলো তাৎপর্য জানা নেই রানার। সোনালি চুল তার, সার্চ করে কিছুই পেল না রানা। বেল্ট থেকে নাইলন কর্ডের একটা প্রান্ত টেনে নিয়ে লাশটার পায়ের সঙ্গে বাঁধল ও, তারপর রওনা হলো সারফেসের দিকে। শাওয়ার ছেড়ে দাড়ি কামালো রানা। তারপর এক হাতে ধুমায়িত কফির কাপ নিয়ে ওয়াশিংটনের একটা নাম্বারে ডায়াল করলো। অ্যাডমিরাল হ্যামিল্টনের সঙ্গে কথা বলবে। একটা লাশ বলছো? পোলার হোয়াইট আক্রান্ত হওয়ার পর কি কি ঘটেছে রানার মুখ থেকে সব শোনার পর বললেন নুমা চিফ, ইউবোটের এক মহিলা অফিসার? হ্যাঁ, এক্সামিনেশন, আইডেন্টিফিকেশন ইত্যাদির জন্য প্রথম সুযোগে ওয়াশিংটনে পাঠিয়ে দেব। বিদেশি হলে কাজটা সহজ হবে না। আমার বিশ্বাস তার ইতিহাস ঠিকই বেরিয়ে আসবে। বোম্বে থেকে পাওয়া আর্টিফ্যাক্ট রানা, হামলায় ওগুলোর ক্ষতি হয়নি তো? না, অক্ষত আছে। সব শুনে মনে হলো অল্পের জন্য বেঁচে গেছো তোমরা। তবে সবাই নয়, মারা গেছে 3 জন, আহত হয়েছে 12 জন। রাফেল সময় মতো না পৌঁছালে এই মুহূর্তে ইউবোটের বদলে পোলার হোয়াইটই বরফের তলায় শুয়ে থাকতো। ডাটা ফাইলের সাহায্যে U-2015 ইনভেস্টিগেট করেছে আমাদের ল্যারি কিং, বললেন অ্যাডমিরাল। সাবটা একটা রহস্যই। রেকর্ড বলছে 1945 সালের এপ্রিলে ডেনমার্কের কাছাকাছি একটা জায়গা থেকে নিখোঁজ হয়ে যায়। সে যাই হোক, কিছু গবেষকের বিশেষ যুদ্ধের সময় অক্ষত থাকে ওটা। আর্জেন্টিনা আর উরুগুয়ের মাঝখানে রিও দা লা প্লাটা নামে এক জায়গায় ডুবে যায় ওটা। তবে কোনো প্রমাণ নেই। তার মানে ওটার ভাগ্য সম্পর্কে কেউ কিছু জানে না? না, শুধু আমরা জানি 1944 সালে তৈরি করা হয়, একই বছর সাগরে পাঠানো হয়, তবে কখনো কোনো যুদ্ধে অংশ নেয়নি। যুদ্ধ না করলে জার্মানরা ওটাকে কী কাজে ব্যবহার করত? ওটা ছিল জার্মানির নতুন যুগের ইলেকট্রো ডিজাইন। বলা হতো অন্য যে কোনো দেশের সাবমেরিনের চেয়ে অনেক বেশি উন্নত। গতি ছিল প্রায় সব ভেসেলের চেয়ে বেশি। মাসের পর মাস ডুবে থাকতে পারত। পানির তলা দিয়ে পাড়ি দিতে পারত বহু দূরের পথ। পুরনো জার্মান ডকুমেন্ট ঘেঁটে ল্যারি আরও জানতে পেরেছে নিউ ডেস্টিনি অপারেশন নামে একটা প্রজেক্টের অংশ করা হয় ওটাকে। শব্দ দুটো আবার ফিরে এসেছে, বলল রানা। নিউ ডেস্টিনি।
যুদ্ধ চলার সময় টপ নাৎসি লিডাররা একটা প্ল্যান তৈরি করেছিল আর্জেন্টিনার প্যারেন্ট সরকারের সঙ্গে হাত মিলিয়ে নাৎসিদের সংগ্রহ করা বিপুল সম্পদ নিয়ে কী করা হবে। অন্যান্য সাবমেরিন যখন মিত্রপক্ষের জাহাজ ডোবাতে ব্যস্ত, U-2015 তখন জার্মানি আর আর্জেন্টিনার মধ্যে আসা যাওয়া করছে। মিশন ছিল ইউরোপ থেকে চুরি করা কয়েকশো মিলিয়ন ডলারের সোনা, রূপো, প্ল্যাটিনাম, ডায়মন্ডের শিল্পকর্ম পাচার করা। নাৎসি লিডার আর তাদের অনেক পরিবারও ট্রেজার কার্গোর সঙ্গে চলে আসে আর্জেন্টিনায়। নিশ্ছিদ্র গোপনীয়তার ভেতর প্রত্যন্ত পাটাগোনিয়া উপকূলে নামানো হয় তাদেরকে। যুদ্ধ শেষ হবার আগেই শুরু হয়ে যায় এসব? হ্যাঁ, চলতে থাকে তিক্ততায় ভরা শেষ মুহূর্ত পর্যন্ত, বললেন অ্যাডমিরাল। গুজবটি ছিল অপারেশন নিউ ডেস্টিনি, মার্টিন বোরমেইনের ব্রেনচাইল্ড। যতই ফ্যানাটিক্যাল হোক, বোঝার মতো এটুকু বুদ্ধি তার ঘটে ছিল যে থার্ড রাইখ ভেঙে পড়েছে, ছাই হয়ে যাচ্ছে পুড়ে। তার সবচেয়ে অ্যাম্বিশিয়াস প্ল্যান ছিল গোপনে হিটলারকে আন্দেজে নিয়ে এসে লুকিয়ে রাখা, কিন্তু সেটা ব্যর্থ হয়ে যায় হিটলার বার্লিনে নিজের বাংকারে মরতে চাওয়ায়। সম্পদ আর লোকজন একা শুধু U-2015 দক্ষিণ আমেরিকায় পাচার করছিল না, অন্তত আরও 12টা ছিল। যুদ্ধের পর সবগুলোরই হিসেব পাওয়া গেছে। কয়েকটাকে মিত্রপক্ষের প্লেন আর যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়, বাকিগুলো হয় কোনো নিরপেক্ষ দেশে চলে যায়, নয়তো ক্রুরাই স্বেচ্ছায় ডুবিয়ে দেয়। বুড়ো নাৎসিরা আর্জেন্টিনায় আশ্রয় পায়, বলল রানা। তাদের ছাইয়ের ভেতর থেকে সংগঠন করে তোলা, দুনিয়া শাসন করার নতুন কৌশল উদ্ভাবন সম্ভব। এখন তো প্রায় কেউই তারা বেঁচে নেই। যারা উঁচু পদে ছিল তাদের এখন বয়স হবার কথা 90-এরও বেশি। রহস্য আরও জট পাকাচ্ছে, বলল রানা। বুড়ো একদল নাৎসিদের ভূত U-2015-কে কোত্থেকে পেল, আর কেনই বা একটা রিসার্চ শিপকে ডুবিয়ে দেওয়ার জন্য সেটাকে ব্যবহার করতে গেল? ঠিক যে কারণে তারা টেলুরাইডে খুন করতে চেয়েছে তোমাকে, সেন্ট পল দ্বীপে খুন করতে চেয়েছে মোরল্যান্ড আর মিস্টার রেডক্লিফকে। ওদের কথা আগে জিজ্ঞেস করা উচিত ছিল আমার, বলল রানা। আর্টিফ্যাক্ট সহ চেম্বারটা কি পেয়েছে ওরা? পেয়েছে, জানালেন নুমা চিফ। তবে কেপটাউনে ফেরার আগে বোমায় উড়ে গেছে ওদের প্লেন, একটুর জন্য বেঁচে গেছে ওরা। শুধু তাই নয়, পরে একটা হেলিকপ্টার আর 6 জন সশস্ত্র লোককে পাঠানো হয়েছিল দ্বীপটায় ওদেরকে মেরে চেম্বারের সমস্ত আর্টিফ্যাক্ট লুট করার জন্য। উল্টে মিস্টার রেডক্লিফ আর মুরল্যান্ডের হাতে মারা পড়েছে তারা। রেডক্লিফ পাজরে গুলি খেয়েছেন, তবে সেরে উঠবেন। ওরা কি এখনও দ্বীপটায়? শুধু মুরল্যান্ড। 1 ঘন্টা হলো একটা ব্রিটিশ ফ্রিগেটের কপ্টার গিয়ে তুলে এনেছে রেডক্লিফকে। কিছুক্ষণের মধ্যে কেপটাউনে পৌঁছে যাবেন। ওখানকার একটা হাসপাতালে তার অপারেশন হবে। এক মুহূর্ত চুপ করে থাকলো রানা। ফোর্থ এম্পায়ারের ইন্টেলিজেন্স সার্ভিস সত্যি অবাক করছে আমাকে অ্যাডমিরাল। ইউবোট হামলা শুরুর আগে ওদের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলি আমি। আমার নাম শুনে সে জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি কিভাবে আমি কলোরাডো থেকে আন্টার্কটিকায় চলে এলাম। সাবধান অ্যাডমিরাল, কথাটা বলতে ভালো লাগছে না, তবে আমার সন্দেহ নুমা অফিসের ভেতরে বা আশেপাশে কোথাও একজন ইনফর্মার আছে। বলছো যখন, দেখব আমি, বললেন হ্যামিল্টন। চিন্তাটা রাগিয়ে দিচ্ছে তাকে। ইতিমধ্যে ডক্টর সাহানাকে সেন্ট পল দ্বীপে পাঠাচ্ছি আমি। ওখানকার চেম্বারে পাওয়া আর্টিফ্যাক্টগুলো পরীক্ষা করবেন। আমি পরিবহনের ব্যবস্থা করছি। তার সঙ্গে তোমার যাতে দেখা হয়, তোমাকে দেখতে হবে আর্টিফ্যাক্টগুলো কীভাবে নুমা হেডকোয়ার্টারে আনা যায়। কাজটা কি ঠিক হবে অ্যাডমিরাল? জিজ্ঞেস করলো রানা। দ্বীপটার মালিক ফ্রান্স না? তারা না জানলে ব্যথা পাবে কীভাবে? এদিকে চুপ করে আছে রানা। ব্যাপারটা বুঝতে পেরে নুমা চিফ বললেন, বুঝেছি, তোমার নৈতিকতায় বাড়ছে। ঠিক আছে, কথা দিচ্ছি, পরীক্ষা করা হয়ে গেলে ফ্রান্সকে জানানো হবে। ধন্যবাদ মিস্টার হ্যামিল্টন, বলল রানা। তোমার মাথায় আর কিছু আছে রানা, মাই সান? সাহানা আর কিং খোদাই করা লিপি নিয়ে কিছু করতে পেরেছি কিনা জানেন? ব্রেক থ্রু ঘটেছে নাম্বারিং সিস্টেমে। চেম্বারের সিলিংয়ে নক্ষত্রের যে পজিশন খোদাই করা আছে, বিশ্লেষণ করে কম্পিউটার বলছে ওগুলো 9000 বছরের পুরনো। ঠিক শুনেছি কিনা নিশ্চিত নয় রানা। আপনি কি 9000 বললেন? ল্যারির হিসেবে চেম্বারটা বানানো হয় যিশুর জন্মের 7100 বছর আগে। রানা স্তম্ভিত। তার মানে কি আপনি বলতে চাইছেন সুমেরিয়ান বা ইজিপশিয়ানদের চেয়ে 4000 বছর আগে উন্নত একটা সভ্যতার অস্তিত্ব ছিল? আমাকে তো সেরকমই ধারণা দেওয়া হচ্ছে। প্রাগৈতিহাসিক সভ্যতা নিয়ে নতুন করে বই লিখতে হলে আর্কিওলজিস্টরা বিশেষ খুশি হবে বলে মনে হয় না। ল্যারি আর ডক্টর সাহানা অ্যালফাবেটিক লিপির অর্থ বের করতে পারছে, জানালেন অ্যাডমিরাল।
তর্জমা থেকে যেন একটা রিপোর্ট বেরিয়ে আসছে, বর্ণনা দেওয়া হয়েছে দুনিয়া জুড়ে একটা বিপর্যয়ের। অচেনা একটা প্রাচীন সভ্যতা কোন মহাবিপর্যয়ের কারণে নিশ্চিহ্ন হয়ে গেছে অ্যাডমিরাল? যেন মনে হচ্ছে আটলান্টিস নিয়ে আলোচনা করছি আমরা। সঙ্গে সঙ্গে কিছু বললেন না অ্যাডমিরাল হ্যামিল্টন, হঠাৎ যেন লাইন ছেড়ে সরে গেছেন কোথাও। তারপর ধীরে ধীরে বললেন, আটলান্টিস নামটা এমন সুরে পুনরাবৃত্তি করলেন যেন ওটা পবিত্র কিছু। শুনতে যতই আশ্চর্য লাগুক, তোমার কথাটা উড়িয়ে দিতে পারছি না রানা।